এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের ওয়ান শট ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এই একটি ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল ধরনের ম্যাথ আমরা সলভ করব। সৃজনশীল সমাধানের সময় এই ক্লাসটি তোমাদের সহায়ক হবে। চলো তাহলে শুরু করি। যৌথ মূলধনী কোম্পানির মূলধন। একাধিক ব্যক্তি মূলধন বিনিয়োগের মাধ্যমে আইনসৃষ্ট যে কোম্পানি সৃষ্টি করে তাকে যৌথ মূলধনী কোম্পানি বলা হয়। তো যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ নিয়ে আমাদের এই চ্যাপ্টারটি। যৌথ মূলধনী কোম্পানি চারটি উৎস হতে মূলধন সংগ্রহ করতে পারে। এক নম্বর হচ্ছে শেয়ার মূলধন, অর্থাৎ যারা কোম্পানির শেয়ার ক্রয়ের মাধ্যমে মালিকানা গ্রহণ করে তাদের কাছ থেকে যে অর্থটা কোম্পানি পায় সেটা হচ্ছে শেয়ার মূলধন। দ্বিতীয় ধাপে হচ্ছে ঋণ মূলধন। কোম্পানির যারা শেয়ার হোল্ডার তাদের আত্মীয় স্বজন অথবা ব্যাংক বা অন্যান্য কোনো প্রতিষ্ঠান হতে যদি ঋণ গ্রহণ করে মূলধনে হিসাবে কারবারে কোম্পানিতে বিনিয়োগ করে সেটা হচ্ছে ঋণ মূলধন। সঞ্চিত তহবিল বা সংরক্ষিত তহবিল কারবারে যদি আগে হতে কোনো অর্থ যদি জমা থাকে বা সঞ্চিত তহবিল বা সংরক্ষিত তহবিল থাকে সেই অর্থ মূলধন হিসাবে যদি পুনরায় কারবারে বা কোম্পানিতে বিনিয়োগ করা হয় সেটা হচ্ছে কি সঞ্চিত তহবিল হতে মূলধন সংগ্রহ। আর ব্যবস্থাপনা প্রতিনিধির মাধ্যমে মূলধন সংগ্রহ, ধরো কোম্পানির পরিচালনা পর্ষদে যারা রয়েছে তাদের পূর্ব পরিচিত অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো বৃহৎ প্রতিষ্ঠান বা ব্যক্তি হতে যদি মূলধন সংগ্রহ করে তাদের নিজস্ব কোম্পানিতে বিনিয়োগ করে সেটাই হচ্ছে কি ব্যবস্থাপনা প্রতিনিধির মাধ্যমে মূলধন সংগ্রহ। তো এই চ্যাপ্টারের বেশিরভাগ ম্যাথ হচ্ছে শেয়ার মূলধন নিয়ে, শেয়ার ইস্যু সংক্রান্ত ম্যাথ। তো এখানে যৌথ মূলধনী কোম্পানি তিনভাবে শেয়ার ইস্যু করতে পারে: অধিহারে, অবহারে, সমহারে। তো একটা কোম্পানি কখন শেয়ার বিক্রি করতে পারে? দেখো, কোম্পানির একটা প্রাথমিক ভিত্তি দেওয়ার পরেই তারা শেয়ার বাজারে বিএসইসি থেকে অনুমতি নিয়ে তারা শেয়ার বিক্রি করতে পারে। তো চাহিদা মাত্র কিন্তু কোম্পানি প্রতিষ্ঠার পরক্ষণে তারা শেয়ার বিক্রি করতে পারবে না। তাদের প্রতিষ্ঠানের একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে হবে, তারপরেই তারা কি শেয়ারগুলো বাজারে বিক্রি করতে পারবে। ধরো একটা কোম্পানি প্রতিষ্ঠার জন্য 10 কোটি টাকা দরকার, মানে তুমি এমন একটা কোম্পানিতে এমন একটা কোম্পানিতে বিনিয়োগ করবা বা এমন একটা কোম্পানি তোমরা কয়েকজনে মিলে প্রতিষ্ঠা করতে চাচ্ছ যেটার প্রারম্ভিক মূলধন দরকার 10 কোটি টাকা। এখন সবগুলো অর্থই কিন্তু তোমাদের নিজস্ব বিনিয়োগ হতে বা তোমাদের নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করা সম্ভব না। তো মনে করো তোমরা 7 জন মিলে কি করলা, 7 জন মিলে 50 লক্ষ টাকা করে বা 1 কোটি টাকা করে 7 কোটি টাকা তোমরা প্রথমে বিনিয়োগ করলা। তো প্রাথমিকভাবে যারা কোম্পানিতে বিনিয়োগ করে অথবা কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেয় তাদেরকে প্রবর্তক বলা হয়। প্রবর্তক বাংলায় আরেকটা নাম আছে উদ্যোক্তা শেয়ার হোল্ডার, অর্থাৎ যারা কোম্পানিটা গঠন করে দেয় বা গঠনে মূলধন বিনিয়োগ করে শুরুর দিকে তাদেরকে প্রবর্তক বা উদ্যোক্তা শেয়ার হোল্ডার। ইংলিশে বলা হয় প্রমোটার। ইংলিশে বলা হয় কি প্রমোটার। তাহলে এখান থেকে আমরা একটা এমসিকিউ পাই, যৌথ মূলধনী কোম্পানি গঠনে যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকে কি নামে ডাকা হয়? প্রবর্তক, উদ্যোক্তা শেয়ার হোল্ডার বা প্রমোটার। এখন 7 জন মিলে তোমরা প্রাথমিক একটা ভিত্তি দিলা, কোম্পানির নাম দিলা বা কোম্পানি গঠন করলা। এখন তোমাদের উদ্দেশ্য হচ্ছে আরও 3 কোটি টাকা দরকার বা ব্যবসাটা আরও বড় করা তোমাদের উদ্দেশ্য। এখন তোমরা কি করবা? শেয়ার বিক্রয় করবা সাধারণ জনগণের কাছে। এখন কোনো বৃত্তি ছাড়া চাইলেও ইচ্ছামতো শেয়ার বিক্রি করা যাবে না। প্রাথমিকভাবে কয়েকজন মিলে তো একটা বৃত্তি দাঁড় করাতে হবে। বৃত্তি দাঁড় করার পর কোম্পানির কার্য আরম্ভের অনুমতিপত্র পাওয়ার পরে বিবরণপত্র বিলির মাধ্যমে সাধারণ জনগণের কাছে উক্ত কোম্পানির শেয়ারগুলো বিক্রি করতে পারবে। তাও কার অনুমতি নিতে হবে? বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমতির মাধ্যমে তারা বিবরণপত্র ইস্যু করে বাজারে সাধারণ জনগণের মাঝে শেয়ার বিক্রি করতে পারবে। তুমি চাইবে মাত্র এমনি নাম একটা দিয়ে শেয়ার বিক্রি করতে পারবে না। কয়েকজন মিলে প্রথমে এটা কোম্পানি গঠন করতে হবে যাদেরকে উদ্যোক্তা শেয়ার হোল্ডার বা প্রবর্তক বলা হয়। তারা কোম্পানির নিবন্ধন এবং কার্য আরম্ভের অনুমতিপত্র নেওয়ার পরে
বিবরণপত্র ইস্যুর মাধ্যমে বিএসইসির অনুমতি নিয়ে তারা শেয়ার বিক্রি করবে। মূলত এই চ্যাপ্টারের কাজটা হচ্ছে শেয়ার বিক্রি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যে গাণিতিক সমস্যাগুলো আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারে সিলেবাসে, এইচএসসি সিলেবাসে সব বেশিরভাগ হচ্ছে কি এখানে শেয়ার ইস্যু সংক্রান্ত। তো এখানে শেয়ার ইস্যু তিনভাবে করা যায়, শেয়ার ইস্যু তিনভাবে করা যায়, অধিহার, অবহার, সমহার, তিনভাবে শেয়ার ইস্যু করা যায়। এখন এই বিষয়গুলো কি এটা একটু আমরা ক্লিয়ার করে দিচ্ছি। ধরো তোমার 10 কোটি টাকা দরকার, তোমরা কয়েকজন মিলে 7 কোটি নিজেরা বিনিয়োগ করছো, আরও কত দরকার 3 কোটি দরকার। এই তোমরা সিদ্ধান্ত নিয়েছো এই 3 কোটিগুলো তোমরা বিএসইসির অনুমতি নিয়ে সাধারণ জনগণের কাছে শেয়ার বিক্রি করে তোমরা এই 3 কোটি টাকার ফান্ডটা কালেক্ট করবা। তো এখন সরকার তোমাদের কোম্পানির সব কিছু যাচাই বাছাই করে তোমাকে হয়তো 3 কোটি সংগ্রহের অনুমতি দিতে পারে, অথবা 2 কোটি অথবা 1 কোটি এরকম একটা নির্ধারিত তোমাকে অ্যামাউন্ট ধরে দিতে পারে, অথবা এটার সম্পূর্ণ অ্যামাউন্টটাও সংগ্রহের অনুমতি দিতে পারে। এখন তারা কি করবে, বলবে যে কি তুমি একটা শেয়ার 10 টাকার অধিক বিক্রি করতে পারবে না। কত টাকা? 10 টাকা। কেন 10 টাকা? এরকম একটা টাকার নির্দিষ্ট মান ধরে দেয় বিএসইসি। কেন এটা ধরে দিবে? কারণ এটা যদি ধরে দেওয়া না হয় বা বেশিরভাগ হচ্ছে অসাধু ব্যবসায়ী, তারা ইচ্ছা মতো দামে একজনকে 20 টাকা, একজনকে 30 টাকা, 40 টাকা এইরকম দামে তারা শেয়ারগুলো বিক্রি করবে। মনে করো কমন একটা উদাহরণ দিই, মনে করো এই কলমটা হচ্ছে এমন একটা কলম যেটা দিয়ে লিখলে A+ পাওয়া যায়। তো মনে করো জাহাঙ্গীর হুজুরের কলম এটা, হ্যাঁ জাহাঙ্গীর হুজুরের কলম যেটার দাম জাহাঙ্গীর হুজুর থেকে আমি নিলাম যে কি ওনার থেকে অনুমতি নিছি যে হুজুর আপনি এই কলমগুলো আমাকে দেন, আমি একটা কলম 10 টাকা করে বিক্রয় করব। তো সবাই নেওয়ার জন্য এই কলমটা মানে যাতে A+ পায়, এই কলমটা নেওয়ার জন্য সবাই কি মানে কোম্পানিতে আবেদন করবে। তো অনেক সময় কোম্পানি যারা অসাধু কোম্পানি তারা কি করে এটার দাম ইচ্ছা মতো দাম বাড়ায় দেয়, যেহেতু কলমটা সবাই নিতে চাচ্ছে 20 টাকা করে বাড়াই দিয়ে এটা আমরা 30 টাকাও বিক্রি করতে পারি। সেজন্য ওই হুজুর আমাকে কি লিমিট করে দিয়ে বলে যে 10 টাকা, এর বেশি বিক্রি করবে না বাবাজান, তা আমি 10 টাকা করে বিক্রি করব। তাহলে একটা নির্দিষ্ট দাম ধরে না দিলে অসাধু কোম্পানিগুলো ইচ্ছা মতো দাম বৃদ্ধি করে তারা বিক্রি করবে বিদায় কি করে দেয় সরকার বা বিএসইসি শেয়ারের দাম লিমিট করে দেয় বা কলমের দাম লিমিট করে দেয়। তাহলে কিন্তু এর পরেও 10% এদিক ওদিক করা যায়। যেমন শেয়ার অধিহারের সর্বোচ্চ হার হচ্ছে কি 10% বেশি বিক্রি করা যায়, মানে কলম যে একটার দাম 10 টাকা ধরে দিছে এটার থেকে 10% বেশি নেওয়া যায়, মানে 1 টাকা বাড়ায় নেওয়া যাবে, সর্বোচ্চ 11 টাকা বিক্রি করা যাবে। সমহার মানে হচ্ছে 10 টাকার শেয়ার যদি 10 টাকায় বিক্রি করে এটা সমহার, আর অধিহার হচ্ছে 10 টাকা শেয়ার যদি 1 টাকা বাড়ায় 11 টাকা বিক্রি করে এটা হচ্ছে অধিহার। আর অবহার হচ্ছে অনেক সময় কোম্পানির শেয়ার কেউ কিনতে চায় না, শেয়ার বাজারে বিক্রয় হয় না, তখন কোম্পানি একটু দাম কমিয়ে বিক্রি করে। তাহলে 10 টাকা শেয়ার মনে করে 1 টাকা কমায় 9 টাকা বিক্রি করতেছে, অথবা 2 টাকা কমায় 8 টাকা বিক্রি করতেছে, এটা হচ্ছে অবহার। কমাইলে সেটা অবহার, বাড়াইলে সেটা কি অধিহার, সমান মূল্যে বিক্রয় করলে সমহার। তাহলে সমান মূল্যের কি একটা ভিন্ন নাম আছে অভিহিত মূল্য, অধিহারের একটা নাম আছে প্রিমিয়াম, মানে দামি, প্রিমিয়াম মানে অতিরিক্ত একটু বেশি দাম বা দাম বাড়িয়ে বিক্রি করা। অবহার, উনহার, মানে 19, 39, 29 মানে 30 থেকে 1 কম, 40 থেকে 1 কম, 20 থেকে 1 কম এরকম। উনহার মানে কি কম, বাট্টা মানেও কম, কম বিক্রি করা। তাহলে হুজুর জাহাঙ্গীর হুজুরের যে কলম, এই ফু দেওয়া কলমটা উনি বলছিল 10 টাকা বিক্রি করতে, আমি যদি 10 টাকায় বিক্রি করি সেটা সমহার। 10 টাকা শেয়ার যদি আমি 10% বাড়ায় বিক্রি করি, শেয়ারের শেয়ার প্রতি মূল্যের 10% অধিক বিক্রি করা যায়, তাহলে 11। আর 10 টাকা শেয়ার যদি আমি 1 টাকা বা 2 টাকা কম নিয়ে বিক্রি করি তখন সেটা হবে কি অবহার। তাহলে এই 3 ধরনের ম্যাথ আমাদেরকে এখানে করতে হবে, সমহার, অধিহার, অবহার। তাহলে প্রাথমিক আলোচনা এতটুকু থাক। এখানে আরেকটা বিষয় বলে রাখি, অবহারের নির্দিষ্ট কোনো হার নাই, কিন্তু অধিহার হচ্ছে সর্বোচ্চ 10% বেশি দামে নেওয়া যাবে, এর বেশি নেওয়া যাবে না। মানে একটার দাম 10 টাকা, তো এর 10% অতিরিক্ত নেওয়া যাবে, এর বেশি নেওয়া যাবে না, এটা কোম্পানি আইনে ওইভাবে বলা আছে। সমহার তো সমহারে, এটার কোনো নির্দিষ্ট হার নাই। আর অবহারেরও নির্দিষ্ট কোনো
হার কোম্পানি আইনে বলা নাই। এবার আসো, এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার আগে আমাদেরকে কিছু বেসিক মানে এখান থেকে কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। জাবেদাগুলো এখানে হচ্ছে জাবেদা আসে, খতিয়ান, আর্থিক বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীটা করতে হয়। জাবেদা, খতিয়ান, আর্থিক অবস্থার বিবরণী। আর ক নাম্বারে কিছু ছোট প্রশ্ন দেয় সহজ মানে, যেগুলো নির্দিষ্ট কোনো লিমিটেশন নেই, কিন্তু অঙ্কগুলো করতে গিয়ে সৃজনশীল কিছু প্র্যাকটিস করলে ক নাম্বার প্রশ্নটা তোমরা এমনি অটোমেটিক পারবা। এখন দেখো এইখানে সৃজনশীল প্রশ্নগুলো কেমন হয়, উদ্দীপকটা কেমন হয় একটা ম্যাথের। দেখো তোমরা 7-8 জন ব্যক্তি মিলে একটা কোম্পানি গঠন করলা। কোম্পানিটা সরকারের কাছে আবেদন করছে যে কি আমাদের কিছু মূলধন আমরা নিজেরা বিনিয়োগ করছি, আর কিছু মূলধন বাইরের কিছু ব্যক্তি থেকে আমরা নিব, আমাদেরকে অনুমতি দেন। এরকম একটা তারা অনুমতিপত্র নেয় শেয়ার বিক্রির জন্য। তো এই কোম্পানি সব কিছু যাচাই বাছাই করে, কোম্পানি সব কিছু যাচাই বাছাই কারা করবে, যে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যারা শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে, তারা আমাদের কোম্পানির সব বিষয় দেখে তারা আমাদেরকে, মনে করো আমরা 1 লাখ শেয়ার বিক্রির অনুমতি চাইছিলাম, কিন্তু তারা যাচাই বাছাই করে আমাদেরকে বলছে যে কি 50,000 শেয়ার বিক্রি করতে পারবা, একটার দাম 10 টাকা, টোটাল টাকা নিতে পারবা যে কত, 5 লক্ষ, 50,000 গুণ 10, 5 লক্ষ। এখন একটার দাম ধরে না দিলে, ওই যে বললাম ফু দেওয়া কলম ইচ্ছা মতো দামে তোমরা বিক্রি করে দিবা, একদিন 50 টাকা, একদিন 40 টাকা এরকম বিক্রি করবে। এই জন্য একটা লিমিটেশন ধরে দেয়, মানে লিমিট করে দেয় 10 টাকা একটার দাম, কিন্তু এটার 10% অধিক নেওয়া যায়, মানে কতটুকু পর্যন্ত তুমি অতিরিক্ত নিতে পারবে এটার একটা লিমিটেশন কোম্পানি আইনে বলে দেওয়া হয়েছে, যেটা অধিহার নামে অভিহিত। আমরা অধিহার নামে বলতেছি আর কি যেটা। তাহলে তোমাকে আমাদের মানে তুমি সহ আমরা সহ আমাদেরকে অনুমতি দিয়েছে সরকার 50,000 শেয়ার বিক্রি করতে, একটার দাম 10 টাকা, টোটাল টাকা হচ্ছে কি 5 লক্ষ টাকা নিতে পারবো, মানুষ থেকে নিব যে টাকাগুলো। বিনিময়ে তাদেরকে কি দিব, কোম্পানির অংশীদারিত্ব মালিকানা দিব। এখন কোম্পানি চালাকি করে আপাতত 30,000 শেয়ার বিক্রি করতেছে। কত হাজার? 30,000। কেন? 50,000 সব যদি আজকেই বিক্রি করে ফেলা হয়, পরবর্তী যদি চলতি মূলধন সংগ্রহের জন্য যদি কোনো টাকা দরকার হয়, বা ভবিষ্যতে বিনিয়োগের জন্য যদি কোনো টাকা দরকার হয়, সেজন্য সব বিক্রি না করে আপাতত 30,000 বিক্রয় করবে। 10% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো। বিক্রয় যদি ইস্যু করলো বা বিজ্ঞপ্তি দিল, মানে কি জানো, তোমাকে মনে করো জাহাঙ্গীর হুজুর বলছে যে এই তুমি 50,000 কলম বিক্রি করতে পারবে, ফু দেওয়া কলম, কিন্তু তুমি সব এসএসসি পরীক্ষার সময় বিক্রি করতেছো না, তুমি চালাকি করে করতেছো কি 30,000 এসএসসি পরীক্ষার সময় বিক্রি করবা, আর 20,000 এইচএসসির সময় তুমি বিক্রি করবা। তাহলে তোমার কলমের, জাহাঙ্গীর হুজুরের কলমের এত চাহিদা হয়েছে, কলমগুলো সবাই নেওয়ার জন্য আবেদন করতেছে। যখন আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিলাম জাহাঙ্গীর হুজুরের কলম বিক্রি করা হবে, 50,000 কলম আমাদের কাছে আছে, আপাতত 30 বিক্রি করবো, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি, কে কে নিবা আসো। তাহলে আমরা বলেছি 10% অধিহার নিব, অধিহার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো, মানে কি পত্রিকায় মাইকে বা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি বা অনলাইনে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি। আমাদের কাছে কলম মানে আমি শেয়ারকে বুঝাচ্ছি, কলম আছে 50,000, এখান থেকে আমরা 30,000 আপাতত বিক্রি করব, যেটার দাম আমরা জাহাঙ্গীর হুজুর বলছিল 10 টাকা নেওয়ার জন্য, কিন্তু আমরা 10% বাড়াই নিব। তাহলে 10 টাকার 10% 1 টাকা, তাহলে 10 টাকা আছে, 1 টাকা অতিরিক্ত নিচ্ছে। তাহলে টোটাল জাহাঙ্গীর হুজুরের কথা অমান্য করে তোমরা কত নিচ্ছ? 11 টাকা নিচ্ছ 10 টাকার জায়গায়। 10% এদিকে অতিরিক্ত নেওয়া যায়, এটা কোম্পানি আইনে আছে। এখন দেখো 30,000 কলম বিক্রয়ের সিদ্ধান্ত নিচ্ছি আমরা, কিন্তু 35,000 স্টুডেন্ট আবেদন করছে কলম নেওয়ার জন্য। আমি যাকে তাকে কলম দিব না। ধরো কলম বলতে আমি এখানে শেয়ারকে বোঝাচ্ছি, দেশদ্রোহী, দেউলিয়া, ঋণখেলাপি, পাগল, নাবালক এবং বিদেশি নাগরিক, এরা কি করতে পারবে না, বাংলাদেশের কোম্পানির কি শেয়ার কিনতে পারবে না। তাহলে এদেরকে আমরা এখানে ধরো 35,000-এর মধ্যে এরা সবাই আবেদন করে ফেলছে। এখন আমি ওইখান থেকে যাচাই বাছাই করে আমি কলম দিব যে 30,000 মানুষকে, 35,000-কে দিব না, যাচাই বাছাই করে 30,000 মানুষকে দিব। এখন অনেকে বলতে পারে ভাই আপনার তো 50 আছে, 35 দিচ্ছেন না কেন? না, 50 থাকলেও আমি সিদ্ধান্ত নিয়েছি কত বিক্রি করব, আপাতত 30, সেজন্য 35 আবেদন পড়লেও আমাকে 5,000 মানুষের টাকা ফেরত দিয়ে দিতে হবে।
তাহলে আবেদন আমি যাচাই বাছাই করবো যে কাদেরকে দিব না, দেউলিয়া, ঋণখেলাপি, রাষ্ট্রদ্রোহী, নাবালক, পাগল অর্থাৎ বিকৃত মস্তিষ্ক এবং বিদেশি নাগরিক, এরা শেয়ার কিনতে পারবে না। তাহলে ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বন্টন, অতিরিক্ত আবেদনের শেয়ার ফেরত দেওয়া হলো। অতিরিক্ত আবেদন মানে ওই 35,000 মানুষ আমাকে আবেদন করছিল, কিন্তু আমি শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি 30,000, 5,000 অতিরিক্ত যে মানুষ আবেদন করছিল টাকা দিয়ে কলম নেওয়ার জন্য বা শেয়ার নেওয়ার জন্য, এদেরকে টাকা ফেরত দিয়ে দিব। এইভাবে থাকে উদ্দীপকগুলো। এই ম্যাথটা সমাধানের জন্য এখানে প্রশ্ন দেওয়া আছে কি কি দেখো, শেয়ার অধিহারের পরিমাণ, জাবেদা দাখিলা, ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা, এই ধরনের প্রশ্ন থাকে। এখন এই চ্যাপ্টারের জাবেদা হচ্ছে এগুলা কমন জাবেদা। এমনি জাবেদা প্রত্যেকটা ম্যাথে এই কমন 2টা জাবেদা দরকার হবে। আরও অতিরিক্ত কিছু ম্যাথ একটু কঠিন করলে আছে, এগুলো টাইপগুলো লাস্টে দেওয়া হয়েছে। তো জাবেদা হচ্ছে এগুলো। আর 5টা সূত্র আমি বিভিন্ন বই বা আমার কিছু নিজের অভিজ্ঞতা থেকে 5টা সূত্র নিয়ে আসছি, যেগুলো তোমাদের অঙ্ককে অনেক সহজ করে দিবে। তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হবে, কারণ এটা অফলাইনে করতে গেলেও এই একটা চ্যাপ্টার কমপক্ষে 5টা ক্লাস লাগে অফলাইনে। তো এই একটা ক্লাস একটা দীর্ঘ ক্লাস হবে, যে একটা ক্লাসের মাধ্যমে তোমরা সম্পূর্ণ একটা চ্যাপ্টার একটু ধৈর্য সহকারে করলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো সূত্রগুলোর এটা আমরা প্রয়োগটা যখন ম্যাথ করব তখন দেখাই দিব, হ্যাঁ, আগে থেকেই সূত্র দেখাচ্ছি না। এখানে দেখো জাবেদাগুলো একটু হিন্স দিয়ে দিচ্ছি। প্রথম জাবেদা হচ্ছে শেয়ার আবেদনের জাবেদা। দেখো প্রথম জাবেদা, এখানে জাবেদা করতে বললে জাবেদা করতে হবে শেয়ার আবেদনের। শেয়ার আবেদনটা কি, যখন আমাকে সরকার অনুমতি দিয়ে ফেলবে যে কলম বিক্রয়ের বা শেয়ার বিক্রয়ের, তখন আমরা কি করব, পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে আমার কাছে 50,000 শেয়ার আছে, আমি 30 বিক্রি করব। এটা বিজ্ঞপ্তি দিয়ে দিল। মানুষ শেয়ারগুলো নেওয়ার জন্য বা কলমগুলো নেওয়ার জন্য আবেদনপত্র জমা দিবে টাকা দিয়ে, দরখাস্ত করবে, ভাই আমার কলম লাগবে, আমার শেয়ার লাগবে, এরকম দরখাস্ত দিবে। আমি ওইখান থেকে যাচাই বাছাই করে যাদেরকে, ওই যে বললাম কিছু কিছু ব্যক্তি বললাম ঋণখেলাপি, দেউলিয়া, এদেরকে শেয়ার দিব না। তাহলে এখানে প্রথমে জাবেদা দিতে হবে যে শেয়ার আবেদন। শেয়ার আবেদনের জাবেদা কি, ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এখন দেখো কেন ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট হচ্ছে। ধরো তোমার মূল উদ্দেশ্য কিন্তু শেয়ার বিক্রয় নয়, তোমার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা। কেন শেয়ার বিক্রয় করতেছ, আপাতত তোমার টাকা নাই বিদায়, বিনিয়োগ করার জন্য অর্থ আরও সংকটে আসো বিদায় তোমার কি জনগণের কাছে, সাধারণ জনগণের কাছে কি শেয়ার বিক্রয় করে টাকা তোমাকে কি সংগ্রহ করতে হচ্ছে। তো তোমার 35,000 মানুষ যদি তোমার কারবারে শেয়ার কিনতে আসে লাইন ধরে, ওই কয়েকদিন তোমার কি আর কোনো বিজনেস করতে হবে, তোমার ব্যবসা করতে হবে না, মানে ওইখানে একটা হুরুস্থুল একটা অবস্থা হয়ে যাবে। আর তোমার অফিসটা মনে করো ঢাকায়, কিন্তু কক্সবাজার থেকে একজন ব্যক্তি তোমার শেয়ার নিতে চাচ্ছে, ও ঢাকা গিয়ে হয়তো বা অনেক সময় নাও নিতে পারে। এই জন্য তুমি এমন একটা ব্যাংকে অ্যাকাউন্ট করবা যার ব্রাঞ্চগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। তুমি একটা অ্যাকাউন্ট করবা, আর তোমার কারবারে মানুষ ভিড় করবে না, কি করবে, ব্যাংক থেকে তোমার শেয়ারগুলো নিয়ে নেবে। বলো যে এবিসি কোম্পানি বা ম্যাগনা কোম্পানির শেয়ার কার কার কাছে আছে, কোন ব্যাংকে বিক্রি করতেছে, খোঁজখবর নিয়ে তুমি ওই ব্রাঞ্চ থেকে নিয়ে নিতে পারবা। তাহলে কোম্পানির ব্যাংকে টাকা জমা হয়ে যাবে। মানুষ যখন শেয়ারের আবেদন করবে, টাকা জমা দিবে, দরখাস্ত দিবে, তখন ব্যাংকে টাকা বাড়বে, বাড়লে ডেবিট হবে, সম্পদ বাড়লে ডেবিট। আর শেয়ার আবেদন ক্রেডিট। শেয়ার আবেদন হচ্ছে কেন ক্রেডিট হচ্ছে, দেখো তুমি মাত্র টাকা নিচ্ছ, অর্থাৎ কোম্পানি টাকা নিচ্ছে তোমাদের কাছ, জনগণের কাছ থেকে, কিন্তু এখনও কি শেয়ার দিবে বলে নিশ্চয়তা দেয় না। তাহলে এটা একটা দায় সৃষ্টি হয়েছে না, দায় বাড়লে ক্রেডিট। এবার আসো, এই যে এই শেয়ার আবেদনের টাকায় 3 ধরনের টাকা আছে। কিছু হচ্ছে কলমের দাম বলছিলাম না 10 টাকা, 1 টাকা বাড়ায় নিছে, হ্যাঁ। আবার কিছু কিছু মানুষকে শেয়ার দিবে না, তারপরেও এদের থেকে প্রাথমিক আবেদনটা নিয়ে ফেলছে। প্রাথমিক আবেদনটা নিছে কি যাচাই বাছাই করে, কিছু কিছু মানুষকে ছাঁটাই করে দেওয়া হবে না, শেয়ার দিব না, যে ওদের টাকাটাও এখানে অন্তর্ভুক্ত আছে না শেয়ার আবেদনের ভিতর। তাহলে শেয়ার আবেদনের ভিতর 3 ধরনের টাকা, অতিরিক্ত আবেদনের টাকা আছে, প্রকৃত যারা শেয়ার পাবে শেয়ার মালিকদের টাকা আছে, এবং 1 টাকা করে যে বেশি নিচ্ছে অধিহারের টাকা আছে। এই সবগুলো টাকা এটার ভিতরে আছে। তাহলে এখন এটার ভিতরে 3 ধরনের টাকা আছে, ওই 3 ধরনের টাকা আলাদা করে ফেলবো। তাহলে এখন এটা দ্বিতীয় যাবে, তাই শেয়ার মূলধন, শেয়ার অধিহার বা অবহার যে কোনো একটা থাকবে, যে অধিহার অবহার এইচএসসির অঙ্কগুলোতে যে কোনো একটা থাকে, যে তাহলে এই জন্য স্লাইস দিয়ে দেওয়া। এবং অতিরিক্ত আবেদনের জাবেদা এখানে একসাথে 4টা, হ্যাঁ। তাহলে ওই আবেদনের টাকা, আবেদনটা ক্রেডিট ছিল না, সেম ওই জাবেদাটা, সে এখানে যে টাকাটা আসে ওই টাকাটা দিয়ে এখানে কি এটা ডেবিট হয়ে যাবে।
এবার শেয়ার মূলধন ক্রেডিট, কারণ মালিকানা সত্ত্ব বাড়তেছে, মালিকানা সত্ত্ব বাড়লে এটা ক্রেডিট হবে, মূলধন বাড়তেছে। শেয়ার অধিহার ক্রেডিট, অতিরিক্ত নিচ্ছে, এটাও কি শেয়ার অধিহার, শেয়ার মূলধন বাবদ অতিরিক্ত নিচ্ছে, 10 টাকা বলছিল নিচ্ছে 1 টাকা বেশি, মানে কত নিচ্ছে, টোটাল 11 করে নিচ্ছে। তাহলে 1 টাকা যে বাড়ায় নিচ্ছে এটাও মূলধন বাবদ নিচ্ছে। শেয়ার অধিহারও মালিকানা সত্ত্বের একটা অংশ, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। আর ব্যাংক হিসাব ক্রেডিট কেন দেখো, ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে ধরো 30,000 শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নিছি, কিন্তু 35,000 মানুষ আবেদন করছে না, 5,000 মানুষকে আমি টাকা ফেরত দিয়ে দিব না যাচাই বাছাই করলে? তারা রাষ্ট্রদ্রোহী বা ঋণ খেলাপি হলেও আমরা তাদের টাকাটা নিজে কি অসাধু উপায়ে আমরা কি এটা আমরা রেখে দিতে পারবো না, এটা শেয়ার না দিলে ওদের টাকা ফেরত দিয়ে দিতে হবে। তাহলে ওই 5,000 মানুষকে টাকা আমি কারবার থেকে দেবেন, ওই যে ব্যাংকে জমা দিয়েছিল যে ওইখান থেকে দিয়ে দিব। তাহলে ওইখান থেকে 5,000 মানুষের টাকা কমে গেলে, সম্পদ কমলে কি ক্রেডিট হবে। এবার আসে এখানে একটা সবুজ নীল কালি দিয়ে শেয়ার অবহার আছে, ডেবিট। শেয়ার অবহার হচ্ছে কখন জানো, যদি শেয়ার অধিহার না থাকে, অনেক সময় শেয়ার অবহার থাকতে পারে, তখন শেয়ার অবহারটা এখানে শেয়ার মূলধনের আগে বসাইতে হবে, শেয়ার অবহারটা ডেবিট। এটা অঙ্ক যখন আমরা বিশদভাবে করব তখন এগুলো আরও আমি বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, এখন আসো তাইলে সূত্রগুলো এখন প্রয়োগ দেখাচ্ছি না, অঙ্কে আমি প্রয়োগটা দেখাবো। তাহলে এখন আসো প্রথম ম্যাথটা আমরা সলভ করি। তো প্রথম ম্যাথটা তো আমি একটু তোমাদেরকে, এটা প্রথম ম্যাথটা অলরেডি আমি কি ব্যাখ্যা করে দিছি, আবার একটু বলতেছি। দেখো প্রথম 1 নাম্বার যে ম্যাথটা রয়েছে, ম্যাগনা লিমিটেড 10 টাকা মূল্যের 50,000 শেয়ার 5 লক্ষ টাকা নিয়ে অনুমোদিত, অর্থাৎ অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। তার মানে কি অনুমোদিত মানে অনুমতি নেওয়া। হ্যাঁ, সরকার থেকে অনুমতি পাইছে যে 50,000 শেয়ার বিক্রি করবে, একটার দাম 10 টাকা, টোটাল টাকা নিতে পারবে 50,000 গুণ 10 5 লক্ষ। কোম্পানি আপাতত 30,000 শেয়ার অধিহারে, অধিহারে মানে এই একটা দামের উপর হিসাব হবে যে অধিহার, এটা 20 টাকা হলে এটা 10% 2 টাকা হতো, আজকে 10 টাকার 10% অধিহার 1 টাকা। এটা 10 টাকা হবে এমন কোথায়, 50 টাকা হলে 10% কত হইতো 5 টাকা, 100 টাকা হলে 10% 10 টাকা হতো। হ্যাঁ, এটা 10 টাকা হবে এমন কোনো কথা না, এটা ইচ্ছা মতো দাম হতে পারে, এটা সরকার ধরে দিবে। হ্যাঁ, আজকের অঙ্কে এটা 10 টাকা 10% অধিহার, এটা শেয়ার প্রতি মূল্যের উপর হিসাব করা হয়, 1 টাকা করে বাড়ায় নিচ্ছে। তো কোম্পানি আবেদন পাইছে কত 35,000, তো 35,000 পাইলেও তারা তো 30,000 বিক্রির সিদ্ধান্ত নিচে জানা, তাহলে 5,000 মানুষকে কি শেয়ার ফেরত দিতে হবে, যারা ওই যে বললাম কিছু শ্রেণীর ব্যক্তি যাদেরকে কি শেয়ার দেওয়া হবে না, তাদের যাচাই বাছাই করে শেয়ারের টাকা ফেরত দিয়ে দিবে। আবার এটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে অতিরিক্ত আবেদন টাকা ফেরত দেওয়া হলো, শেয়ারগুলো যথারীতি কি বন্টন, ওই যারা প্রকৃত শেয়ার পাবে, যারা ভালো মানুষ, যাদেরকে দেওয়া যায় এমন কোম্পানি আইনের অধীনে যাদেরকে শেয়ার দেওয়া যায় ওদেরকে দিয়ে বাকিদেরকে কি শেয়ারের টাকা যেটা আবেদনের সময় গ্রহণ করছিল তাদেরকে এটা কি ফেরত দিয়ে দেওয়া হবে। এটা কীরকম একটু বলি। ধরো তুমি আমার থেকে এই জাহাঙ্গীর হুজুরের কলমটা নেওয়ার জন্য আমার কাছে আবেদন করছো, কিন্তু আমি দেখবো তুমি আসলে কি ওই শ্রেণীতে পড়ো কিনা, কলম দেওয়া যায় যে এমন স্টুডেন্ট কিনা তুমি। হ্যাঁ, যদি কলম নিছি কিন্তু তোমাকে কলম দেওয়া যাচ্ছে না, তাহলে আমি তোমাকে টাকাটা কি ফেরত দিয়ে দিব। এটাই হচ্ছে কি অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া। আর যারা ভালো স্টুডেন্ট মানে কলম দেওয়ার মতো এরকম অবস্থায় আছে তাদেরকে তো কলম দিয়ে দেবে, তাদেরকে তো আর টাকা দিতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী কী আইডেন্টিফাই করব উদ্দীপক পড়ার পরে। প্রথম অঙ্কটা একটু লেন্দি হবে কারণ এখান থেকেই সবগুলো টপিক চলে আসবে, আর এরপরে আমরা শুধু প্র্যাকটিস করব। দেখো প্রথমে আমরা দেখবো একটা শেয়ারের মূল্য সরকার কত ধরে দিছে, কত শেয়ারের অনুমতি দিছে, কত টাকার অনুমতি দিছে। হ্যাঁ, এরপরে কত ইস্যু করতেছি, কত আবেদন পাইছি, অতিরিক্ত আবেদন কত। তাহলে ইস্যু করছি 30, আবেদন পাইছি 35, কত অতিরিক্ত পাইছি 5,000। এবং একটা শেয়ারের মোট মূল্য কত, শেয়ার প্রতি মূল্য তো সরকার 10 টাকা ধরে দিছে, কিন্তু আমরা 10 টাকার কয় % বাড়াই নিচ্ছি, 1 টাকা বাড়াই নিচ্ছি। তাহলে 10 টাকা নিচ্ছি প্লাস 1 টাকা বাড়াই নিচ্ছি 11 টাকা। শেয়ারের মোট মূল্য 11 টাকা আর সঠিক মূল্য 10 টাকা, অতিরিক্ত নিচ্ছি কত 1 টাকা, অধিহার নিচ্ছি 1 টাকা। তাহলে প্রতি শেয়ার প্রতি সঠিক মূল্য সরকার নির্ধারিত মূল্য বা অভিহিত মূল্য 10, 1 টাকা হচ্ছে অতিরিক্ত নিচ্ছি। টোটাল নিচ্ছি যে কত, একটার জন্য, একটা শেয়ারের বা একটা কলমের জন্য 11 টাকা। এখন আসো ক নাম্বারে বলছে শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। শেয়ার অধিহারের কি পরিমাণ নির্ণয় করো, শেয়ার অধিহারের পরিমাণ। এখন অনেকের এখানে একটু অনেকে কনফিউজড হয়ে যাবা, শেয়ার অধিহারের পরিমাণ বলতে কি স্যার একটার প্রতি অধিহার নাকি টোটাল অধিহার। একটা বিষয় মনে রাখবা, এখানে শেয়ার প্রতি যদি উল্লেখ না থাকে, প্রতি মানে একটি, প্রতি মানে কি একটি, প্রতি যদি উল্লেখ না থাকে মনে ধরে নিতে হবে যে কি মোট
শেয়ার অধিহার, টোটাল শেয়ার অধিহার কত নেওয়া হয়েছে এটা, ঠিক আছে। এখানে যদি মোট শেয়ার অধিহার বলতো যে কথা, শেয়ার অধিহার বললেও কি একই কথা, টোটালটা বের করতে হবে। এখন এটা সূত্রটা আমরা দেখি, দেখো শেয়ার অধিহারের সূত্র দেওয়া আছে, শেয়ার অধিহার সমান ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম ইন্টু শেয়ার প্রতি অধিহার। ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম। অনেকে বলবো স্যার এটা কী জিনিস, পরীক্ষা এটা লেখা যাবে না। পরীক্ষা লিখবো যে আমরা শুধু ইস্যুকৃত কম হলে ইস্যুকৃত শেয়ার, আবেদন কম হলে আবেদন প্রাপ্ত আবেদন ইন্টু বলে লিখব। কিন্তু আমি তোমার পরীক্ষার অঙ্কটা কোনটা কম কোনটা বেশি আমি তো জানবো না এখন থেকে, সেই জন্য আমি সূত্রটা দিয়ে দিছি ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম। এটা কিভাবে, ইস্যু এবং দেখো ইস্যু 30,000, আবেদন কত 35, তাহলে কোনটা কম, কোনটা কম, আজকে ইস্যু 30, আবেদন কত 35, তো তুমি নিজেই বের করো না কোনটা কম, ইস্যু কম, তাহলে তখন তুমি লিখতে পারবা যে আবেদন, এটা আর লিখবে না, ইস্যুকৃত শেয়ার ইন্টু এটা আর লিখে যাবে না শেয়ার প্রতি অধিহার। শেয়ার প্রতি অধিহার কত 10 টাকা, সরকার ধরে দিয়েছিল একটা শেয়ার 10 টাকা বিক্রি করতে, এটার কয় পার্সেন্ট অধিহার নিচ্ছ, 10 টাকার 10%, 10 টাকার 10%, তাহলে কত 1 টাকা। তাহলে উত্তর হবে 30,000 গুণ 1 টাকা, উত্তর কত নিচে লিখলে 30,000 টাকা। তাহলে এটা যদি আমরা একটু মানে আমরা গুছিয়ে যদি লিখতে হয় আমাদের, ক নম্বর প্রশ্ন দিয়ে শেয়ার অধিহার সমান ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম, আমি সূত্র দিয়েছি যে কি ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম, ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম মানে যেটা কম সেটা লিখতে হবে। অনেক সময় আবেদন কম হতে পারে, যেমন আজকে ইস্যু 30, আবেদন 35, আবেদন বেশি না, অনেক সময় আবেদন কমও হতে পারে, 28,000 হতে পারে, তখন আবেদনটা দিয়ে গুণ করতে হবে। তাহলে আজকে কম কোনটা এটা দিয়ে লিখবো ইস্যুকৃত শেয়ার। ওই সূত্রটা পরীক্ষায় লিখবে না, পরীক্ষা এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য, ইস্যুকৃত শেয়ার ইন্টু শেয়ার প্রতি অধিহার, শেয়ার প্রতি অধিহার। তাহলে ইস্যুকৃত শেয়ার হচ্ছে 30,000, শেয়ার প্রতি অধিহার হচ্ছে 10 টাকার কয় পার্সেন্ট, 10%। এটা 10 টাকার 10% না লিখে 1 টাকাও লিখে ফেলতে পারতো, আমি এমনি একটা লাইন বাড়াইলাম আর কি। তাহলে উত্তর হবে কত 30,000 টাকা। এই এতটুকুতে 2 মার্কস দেওয়া হবে। শেয়ার অধিহার সমান ইস্যুকৃত শেয়ার ইন্টু শেয়ার প্রতি অধিহার। আবার আবেদন যদি আজকে ইস্যু 30, তো আবেদন যদি 28,000 বা 29,500 বা 29,000 হতো, তখন হচ্ছে আবেদন প্রাপ্ত আবেদন ইন্টু শেয়ার প্রতি অধিহার, তখন এখানে ওই আবেদন যেটা কম ওই সংখ্যা দিয়ে গুণ করতে হইতো, ঠিক আছে। তাহলে শেয়ার অধিহারের সূত্র হচ্ছে ইস্যু এবং আবেদনের মধ্যে যে সংখ্যাটি কম সেই সংখ্যাটি বসাবো ইন্টু শেয়ার প্রতি অধিহার, মানে একটা শেয়ারের জন্য কত টাকা করে বাড়িয়ে নেওয়া হলো সেটা। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। এবার খ নম্বরে বলছে জাবেদা দাখিলা দাও। আমি তোমাদেরকে এখানে জাবেদাগুলা করে দিয়েছিলাম, দেখো 2টা জাবেদা, শেয়ার আবেদনের জাবেদা, এরপরে শেয়ার মূলধন, শেয়ার অধিহার। আজকে অবহার নাই, আজকে অবহার আসবে না, আমি স্ল্যাশ দিয়ে কেন দিলাম, যে কোনো একটা আসতে পারে। অতিরিক্ত আবেদনও আছে আজকে, ওই যে ইস্যু করছি 30, আবেদন পাইছে 35, অতিরিক্ত আবেদনও আছে। তাহলে এবার জাবেদায় আসো। তাহলে প্রথম জাবেদা কি, ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এখন এইখানে যে টাকাটা বসবে এই টাকাটা কেমনে নির্ণয় করবো আমরা, এটা হচ্ছে বিষয়। জাবেদা তো সবসময় এগুলাই আসবে। এখন দেখো এখানে শেয়ার আবেদনের টাকা নির্ণয়েরও জাবেদার একটা সূত্র দিছি। এখানে প্রাপ্ত আবেদন শেয়ার আবেদনের টাকা নির্ণয়ের সময় আবেদন কম নাকি ইস্যু কম এটা দেখতে হবে না, এগুলাতে দেখবো যে অধিহার আবহার, এগুলাতে দেখবো যে আবেদন কম না বেশি। কিন্তু শেয়ার আবেদনের টাকা নির্ণয় শুধু আবেদন কত সেটা দেখবো, এবং শেয়ার প্রতি প্রাপ্ত মোট কত নিছি এটা দেখবো। তাহলে প্রাপ্ত আবেদন আজকে কত 35, মোট একটা শেয়ারের জন্য সরকার বলছিল 10 টাকা নিতে, তুমি 1 টাকা করে বাড়ায় নিছো, টোটাল কত নিছো এটা না লিখে 11 এরকম লিখে ফেলা যাবে না একসাথে, 11 নিছো টোটাল, এটা মোট মানে একটা শেয়ারের জন্য টোটাল কত নিছো। তাহলে এখানে আমি এভাবে লিখে দিতে পারি 35 গুণ 11, 35 গুণ কি 11। তাহলে অধিহার সহ প্রতিটি 11 টাকা দরে
কত হাজারের 35,000 শেয়ারের আবেদন পাওয়া গেল অধিহার সহ প্রতিটি 11 টাকা। অধিহার মানে টোটাল যে অধিহার আসছে 10 টাকা শেয়ার 1 টাকা বাড়াই নিলে এটা সহ 11 টাকা করে কত হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল 35,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। তাহলে এটা আমরা একটু গুণ করে দেখি 35,000 গুণ 11 তাহলে 3,85,000 3,85,000 ডেবিটও সেম টাকা ক্রেডিটও কি সেম টাকা। আমরা এখানে কি ব্যাখ্যাটা সহ লিখে দিলাম। এবার এই যে আজীবন এখানে তারিখ থাকে না তারিখের ঘর তেমনি খালি থাকবে শেয়ার আবেদনের যে টাকাটা বসবে ওই টাকাটাই পরের যাবে দেয় ডেবিট হয়ে বসবে। তাহলে এখানে ব্যাংক হিসাব এটা মূলত ডেবিট এটা কি ক্রেডিট শেয়ার আবেদন ডেবিট এই যে শেয়ার আবেদন ক্রেডিটের 3,85,000 এটাই আজীবন এখানে ডেবিট করব। কেন ডেবিট করবো এটা আমি বলে দিচ্ছি। ওই যে শেয়ার আবেদনের ভিতর 3 ধরনের টাকা প্রকৃত কলমের মূল্য বা শেয়ারের মূল্য অতিরিক্ত 1 টাকা করে নিচে যে এটাও আছে। আবার অনেক ব্যক্তিকে আমি শেয়ার দিব না তাদের থেকেও আপাতত টাকা নিছি শেয়ার আবেদনপত্র যাচাই বাছাই করে। তাহলে এখানে তিন ধরনের টাকা আছে। তাহলে এটা এক ধরনের দায় শেয়ার না দিয়ে এতগুলো টাকা নিয়ে ফেলছি। এখন শেয়ারের প্রকৃত মালিকদের শেয়ার দিব অতিরিক্ত যে টাকাটা নিছি এটা আলাদা রাখবো এবং যাদেরকে শেয়ার দিতে পারবো না কিন্তু আপাতত আবেদনে টাকা নিছি তাদেরকেও আমি কি তাদের টাকাটাও আলাদা করে আমাকে রাখতে হবে। তাহলে এখন এটার উপরে 3টা বস্তা ছিল এটার মাথার উপর। এখন ওই বস্তাগুলো যখন আলাদা আলাদা করে ফেলবো এর বোঝাটা হালকা হয়ে যাবে না। এখন দায় কমে যাচ্ছে না দায় কমলে কি ডেবিট 3,85,000 শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার মূলধনের টাকা নির্ণয়ের সূত্রটা দেখো শেয়ার মূলধন দেখো একটা বিষয় মনে রাখবা এই তিনটা অধিহার অবহার শেয়ার মূলধনে ইস্যু এবং আবেদনের যেটি কমিটি সেটি দ্বারা গুণ করতে হবে। এই 3টা প্রায় সেম। এখানে শেয়ার প্রতি অধিহারটা হিসাব করবো এখানে অবহার আর শেয়ার মূলধন হিসাব করবো যে শেয়ার প্রতি অভিহিত মূল্য বা সঠিক মূল্য। ওই যে সরকার ধরে দিয়েছিল 10 টাকা তুমি কলম 11 টাকা বিক্রি করলেও তুমি মূলধনে দেখাতে পারবে যে সরকার যেটা নির্ধারণ করে দিয়েছিল সেটা। তাহলে ইস্যু এবং আবেদনের মধ্যে কোনটা কম ইস্যু কম 30,000 ইন্টু একটা শেয়ারের সঠিক মূল্য 10 টাকা। এই 10 টাকার বাড়াই নিল 10 টাকা কমাই নিল ওই 10 টাকায় লিখতে হবে সঠিক মূল্যই লিখতে হবে। আজকে তুমি 11 নিছো তারপরও 10 অন্যদিন তুমি 9 নিছো 10 টাকা বলছিল 1 টাকা কমাই নিছো তারপরও তোমাকে 10 দেখাতে হবে। শেয়ার মূলধনে সবসময় সরকার যে মূল্যটা ধরে দিয়েছিল ওই টাকাটা লিখতে হবে এবং গুণ করতে হবে যে ইস্যু এবং আবেদনের মধ্যে যেটা কম। অধিহারও ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম সেটি অবহারও ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম সেটি শেয়ার মূলধনও ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম সেটি। এবার অধিহার ক্রেডিট অধিহারও শেয়ার মূলধনের একটা মালিকানা সত্ত্বের একটা অংশ তবে এটা অতিরিক্ত নিচে বিধে এটা মূলধনের সাথে অ্যাড করা যাবে না আলাদা করে রাখতে হবে। এখানেও ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম 30,000 গুণ 1 টাকা এখানে 30,000। এবার ব্যাংক হিসাব ক্রেডিট ওই যে বলছিলাম অতিরিক্ত আবেদন যারা যে 5,000 ব্যক্তি শেয়ার পাবে না কিন্তু টাকা নিয়ে ফেলছিলে তুমি আবেদনের সময় তাদেরকে টাকা ফেরত দিয়ে দিতে হবে। এখন ওদেরকে এগুলো প্রসেস হইতে 3-4 মাস লাগে। 3-4 মাস পরে যদি বলো যে ভাইয়া আপনাদের তো 5,000 ব্যক্তিকে আমরা শেয়ার দিতে পারতেছি না আপনাদের 5 টাকা করে দিই এরা তোমাকে পিটাবে না সেজন্য তাদের যে মোট যে 11 টাকা করে দিছিল ওই টাকাটাই তোমাকে ফেরত দিতে হবে। 1 টাকা কম বেশি ফেরত দেওয়া যাবে না তাদেরকে ওই 11ই তোমাকে কি ফেরত দিয়ে দিতে হবে। তাহলে 5-11 55,000 এখানে দেখো ওই সূত্রটাও আছে। আচ্ছা এই যে 2 নম্বর অতিরিক্ত আবেদন প্রাপ্ত অতিরিক্ত আবেদন এই যে 5,000 অতিরিক্ত 35 আবেদন পাইছে এখান থেকে ইস্যু 30 5,000 অতিরিক্ত ইন্টু শেয়ার প্রতি প্রাপ্ত মোট কত 11। ওই অঙ্কে যখন আমরা এখানে প্রয়োগ করতেছি এই সূত্রগুলো লিখে রাখলে আগে শুরুতে করতে সহজ হয়। প্রতিটা অঙ্কে এই ধরনের সূত্রগুলো লাগবে। তাহলে দেখো এই দিকের 3টা যোগ করলে এখানে 3,85,000 আসবে। এই দেখো 55 আর 30 যোগ করলে 85 3 লাখ যোগ করলে কত 3,85,000 অভিবাস মিলে গেছে। বিবরণ এটা দিবে শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে শেয়ার অধিহারে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো এতটুকুই। এটাই হচ্ছে কি জাবেদা। এখন গ নাম্বারে কি বলছে দেখো ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ব্যাংক হিসাব হচ্ছে একটা খতিয়ান
আধুনিক পদ্ধতিতেও করতে পারো, চলমান জায়ের টি চকও করতে পারো, আধুনিক পদ্ধতিতে বা চলমান জায়ের চকও কি করতে পারো। তাহলে ব্যাংক হিসাব এখানে কোম্পানির নাম থাকবে, কোম্পানির নাম থাকবে উপরে, এরপরে ব্যাংক হিসাব লিখবা। আমি প্রত্যেকটা চকে যেহেতু কমন নিছি এই জন্য কোম্পানির নামটা লিখি না, তোমাদের কোম্পানির নামটা লিখতে হবে। কোম্পানির নাম, ব্যাংক হিসাব। এখন ব্যাংক হিসাব এই জাবেদা থেকে দেখবো, দেখো ব্যাংক হিসাব এখানে একটা আছে, এখানে একটা আছে। প্রথমে এটা দেখি, এটা কোথায় আছে? ডেবিটে। ডেবিটে ব্যাংক হিসাব কোথায় আছে? ডেবিটে। ডেবিটে টাকাটা লিখব 3,85,000, 3,85,000 ডেবিটে লিখলাম। নাম বসে যে বিপরীতটা, ব্যাংক হিসাব বিপরীত নাম কি? শেয়ার আবেদন। এই বিপরীত নাম বসাইছি, জ্যারেও কি 3,85,000 বসে যাবে। হ্যাঁ, এবার আসো আরেকটা ব্যাংক হিসাব আছে ক্রেডিটে, টাকাটা ক্রেডিটে বসাই দিই 55,000। এটার বিপরীত নাম কি? দেখো ক্রেডিটের বিপরীত নাম ক্রেডিট হতে পারে না, এই তিনোটা ক্রেডিটের বিপরীত নাম কিন্তু কি? এই শেয়ার আবেদন ডেবিটটা। তাহলে বিপরীত নামটা বসাইছি। এখন বিয়োগ করার পরে 3,85,000 থেকে 55 গেলে 3,30,000। 3 লক্ষ কত? এখনো ডেবিট পাস বড়, 3,30,000, 3,30,000 টাকা। তাহলে ব্যাংক হিসাবের ব্যালেন্স আসছে আমাদের কত? 3,30,000। এবার আরেকটা বিষয় করতে বলছিল ঘ নাম্বারে একসাথে, আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী এখানে কোম্পানির নাম লিখবা, আর্থিক অবস্থার বিবরণী, তারিখ থাকলে তারিখ লিখবা, না থাকলে লেখার দরকার নেই। এদিকে সম্পদ, মাঝখানে হচ্ছে শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়সমূহ। এখানে ব্যাংক হিসাবের খতিয়ান করার পরে যে টাকাটা পাবা 3,30,000, ওই টাকাটা এখানে লিখতে হবে 3,30,000, 3,30,000 লিখতে হবে। ওই খতিয়ানের টাকাটা, খতিয়ানের লাস্ট ব্যালেন্সটা। এখানে যদি আর কোনো সম্পদ থাকে, অবহার থাকলে সেটা অলিক সম্পদ, তারপর কোনো যদি অলিক প্রাথমিক খরচ বা আইন খরচ, বিবিধ খরচ থাকে, এগুলো লিখতে হবে, কিন্তু আজকে নাই। ঠিক আছে? আর শেয়ারের বিনিময়ে যদি কোনো অফিস সরঞ্জাম বা জমি সম্পদ ক্রয় করা হয়, উক্ত সম্পদ তো এখানে লিপিবদ্ধ করতে হবে। কিন্তু আজকে অঙ্ক এত বড় না, আজকে অঙ্ক ছোট, ধাপে ধাপে আমরা কি টাইপ ভিত্তিক অঙ্ক, একটু কঠিনে যাব। এবার শেয়ার মূলধনের জায়গায় অনুমোদিত মূলধনটা লিখতে হবে। অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা করে 50,000 শেয়ার। ওই সরকার ধরে দিছিল না? কত ধরে দিছিল? প্রতিটি 10 টাকা করে 50,000 শেয়ার অনুমতি। এই অনুমতিটা কত? তাহলে 5 লক্ষ। এটা লাস্টের কলামে কি হবে? ক্লোজ হবে আলাদা। কেন লাস্টের কলামে এটা আলাদা ক্লোজ হবে এরকম, এটা আমি ব্যাখ্যা করে বলতেছি, একটু অপেক্ষা করো। তারপর শেয়ার মূলধনে যেটা ইস্যু বিলিও আদায়কৃত, অর্থাৎ শেয়ার মূলধনের জাবেদায় যে টাকাটা আসে, শেয়ার মূলধনের জাবেদায় যে টাকাটা আসে 30,000 গুণ 10, শেয়ারের প্রকৃত যে শেয়ার মূলধন 10 টাকা করে কি 30,000 শেয়ার, তাহলে কত? এখানে 3 লক্ষ। আর সঞ্চিত উদ্ধৃতিটা দিতেও পারে, এটা না হেডলাইন না দিয়ে শেয়ার অধিহার লিখে দিতে পারে। শেয়ার অধিহারের জাবেদার টাকা কত? শেয়ার অধিহারের জাবেদার টাকা হচ্ছে কত? 30,000। শেয়ার অধিহারের জাবেদার কত? 30,000। তাহলে 3,30,000। এখন দেখো এখানেও 3,30,000। এই 5 লক্ষ ছাড়া 3,30,000 উভয় পাশে মিলছে কিনা দেখো। সম্পদের দায় মিলছে না, কিন্তু 5 লক্ষটা মিলে নাই। এখন 5 লক্ষটা হচ্ছে আলাদা করে তৃতীয় কলামে ব্যালেন্স করতে হবে। এটার প্রভাব সম্পদ এবং দায়ে যাবে না, এটা আলাদা। অনেকে মনে করবে স্যার এটা প্রভাব যদি না আসে, এটা অনর্থক এখানে দেখাইলাম কেন? কেন জানো? যখন কোম্পানির যারা এনবিআর এর লোকেরা যারা ট্যাক্স নিতে আসে, সরকারি লোকেরা যখন আসবে, সে আর কি তুমি সরকারের অনুমতি যা দিছে তার চেয়ে কি বেশি বিক্রয় করে ফেলছো কিনা, এটা দেখার জন্য কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্রে ওই সরকার যে অনুমতি দিছে মূলধনের, ওই অনুমোদিত মূলধনটাকে সবসময় প্রদর্শন করতে হবে। কিন্তু এটা যুগ বিয়োগে প্রভাব ফেলবে না, এটা সম্পূর্ণ স্বাধীন লেনদেন। ঠিক আছে? এটা উদ্দীপকে থাকে। উদ্দীপক অনেক সময় নাও থাকতে পারে, এভাবে থাকতে পারে 10 টাকা করে একটার দাম 50,000 শেয়ার। এটা না থাকলেও কি হয়েছে? এখানে 50,000কে 10 দ্বারা গুণ করলেও 5 লক্ষ টাকা। এটা আমরা নির্ণয় করতে পারবো। আবার উদ্দীপক আরেকটা বিষয় দেওয়া না থাকতে পারে, সেটা হচ্ছে কি ব্যাংক হিসাব না দিয়ে বলবো যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তখন এই ব্যাংক হিসাবটা না করলে ভালো, ব্যাংক হিসাবটা মাস্ট লাগে। অঙ্কে করতে না বললো এই ব্যাংক হিসাবের টাকাটা নির্ণয়ের জন্য ব্যাংক হিসাবটা লাগবে না,
কিন্তু যারা একটু চালাক, কম সময়ের মধ্যে করতে চাও, যদি অঙ্কে ব্যাংক হিসাব করতে না বলে, তখন তোমরা খুব শর্টকাটে ব্যাংক হিসাবের ডেবিট থেকে, ডেবিট যদি থাকে 2-1টা ডেবিট যোগ করবা আর ক্রেডিটগুলো বাদ দিবা। ডেবিট থেকে ক্রেডিট বাদ দিয়ে যে ব্যালেন্সটা পাবে সেটাই ব্যাংকের ব্যালেন্স। তাহলে ডেবিট ব্যাংকের ব্যালেন্স আজকে কত? 3,85,000। এখান থেকে ক্রেডিটের ব্যালেন্স কত? 55,000। ঠিক এই বিয়োগ করলে 3,30,000 আসে। আজকে ডেবিট একটাই আছে শুধু, হ্যাঁ, দুইটা নেই। যদি ব্যাংকের ব্যালেন্স 2টা থাকে, 2টা ডেবিট যোগ করবা, 2টা ক্রেডিট থাকলে 2টা ক্রেডিট বিয়োগ করে দিবা। আবার অনেক সময় শুধু একটা ডেবিট আছে, শুধু একটাইটাই ব্যাংকের ব্যালেন্স হয়ে যাবে, আর কিছু যোগ বিয়োগ করতে হবে না। ঠিক আছে, এইটা খতিয়ান এর একটা কি সংক্ষিপ্ত রূপ। খতিয়ান না করে এরকম সংক্ষিপ্ত আকারও কি করে ফেলা যাবে। এবার আসো দেখো, এই অঙ্কটাতে এখানে একটা যথারীতি স্বীকৃত শেয়ারগুলো যথারীতি আবন্টিত হলো বলছে না? যথারীতি মানে হচ্ছে প্রকৃত যে 30,000 শেয়ার, ওই যে বললাম যে কয়েক শ্রেণীর ব্যক্তি যারা শেয়ার পাবে না তাদেরকে বাদ দেওয়ার পর প্রকৃত 30,000 শেয়ারের যারা প্রকৃত মালিক, ওদেরকে কি শেয়ারগুলো বন্টন করা হবে। যথারীতি না বলে পরীক্ষায় এখানে 100% শব্দ ব্যবহার করতে পারে। আবার অনেকে মনে করে যে 100% এটা মনে এখানে কোনো ক্যালকুলেশন, এরকম যথারীতি সবগুলো না বলে 100% বলতে পারে। এরকম সৃজনশীলে বোর্ড পরীক্ষায় কনফিউজ করে দিতে পারে তোমাদের। এটা 100% মানে যথারীতি, 100%-এর কোনো কাজ এখানে নাই। অর্থাৎ যারা প্রকৃত শেয়ারের মালিক তাদেরকে শেয়ারগুলো দিয়ে দেওয়া হয়েছে 100% মানে। 30,000 যারা মালিক তাদেরকে দেওয়া হবে। এখান থেকে 35,000 থেকে 5,000 যাচাই বাছাই করে বাদ দিয়ে দেওয়া হবে 5,000। হ্যাঁ, তাহলে 1 নাম্বার শেষ অধিহারের। অধিহার এর দ্বিতীয় ম্যাথটাতে আমরা যাই। সেম এখানে আগের মতো জাবেদাগুলাই দেওয়া আছে আর সূত্রগুলো দেওয়া আছে অঙ্ক করতে যাতে সুবিধা হয়। তোমরা প্রারম্ভিক অর্থাৎ এই ক্লাসটা শুরু করার আগে ওই যে জাবেদা, প্রয়োজনীয় জাবেদার জন্য 3 পেজ জায়গা রেখে দেবে। আমি তো এখানে 1 পেজের জাবেদা দিছি, কিন্তু ধাপে ধাপে আরও অনেক রকমের জাবেদা আসবে, যাতে জাবেদা সবগুলো সিরিয়ালি থাকে। তারপর 3 পেজ পরে ওই সূত্রগুলোর জন্য 1টা পেজ সম্পূর্ণ খালি রেখে দিবে। তাহলে 4টা পেজ খালি রাখবে অঙ্ক শুরুর আগে, দেখবে যে এই চ্যাপ্টারের বেসিকগুলো এখানে চলে আসতেছে। তো তোমার যদি অঙ্কগুলো এখন একবার করলা, লাস্টের দিকে যদি আরেকবার করো এক্সামের আগে, তখন তোমার অনেক সহজ হবে যে কি এইগুলো একটু সূত্রগুলো তখন তুমি কি মনে করতে পারবে। সম্পূর্ণ ভিডিওটা আর দেখার হয়তো দরকার পড়বে না, ম্যাথগুলো দেখতে পারবে টেনে টেনে। হ্যাঁ, দ্বিতীয় ম্যাথটা দেখো। আমাদের প্রথম ম্যাথটা ছিল এরকম, দ্বিতীয় ম্যাথটা এতটুকু আগের মতোই আছে, প্রায় সেম, শুধু টাকাগুলো পরিবর্তন করছি। অতিরিক্ত আসছে যে এই লাইনগুলো অতিরিক্ত আসছে। কি অবলেখকের কমিশন বাবদ 1 টাকা করে প্রদান করা হলো, 500 শেয়ারের বিনিময়ে একটি কম্পিউটার ক্রয় করা হলো। এই 2টা লাইন মনে করো আপাতত এই অঙ্কে নাই, তখন তোমাদের অঙ্ক সহজ হবে যে এই 2টা লেনদেন এই অঙ্কে আপাতত নাই, মূল অঙ্কে এই 2টা লেনদেন কোনো প্রভাব ফেলবে না। এগুলো আমরা লাস্টের দিকে করব। এখানে ক নম্বরে কি বলা আছে দেখো, শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। আগের মতোই অঙ্কটা আমরা দেখি। পদ্মা লিমিটেড কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত, 10 গুণ 1 লক্ষ, তাহলে কত? 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। আগে ছিল 10 টাকা দামে 50,000 শেয়ার 5 লক্ষ, এখানে 10 টাকা দামের 1 লক্ষ শেয়ার, টোটাল 10 লক্ষ টাকার অনুমতি নিছে, জনগণের কাছ থেকে সংগ্রহ করবে। কোম্পানি আপাতত 80% শেয়ার 10% অধিহারে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো। এর আগেরটাতে দেখো 30,000 50-এর বরাবর 30 বলে দিছিল, আর 10% অধিহারটা কার উপর হিসাব হবে? যে একটার দামের উপর। কিন্তু আজকে এখানে একটু চেঞ্জ করছে, 1 লক্ষ এর 80% বলছে, মানে 80,000 শেয়ার না বলে একটু পেঁচাই দিছে। তাহলে 1 লক্ষ এর 80% কত? 80,000 শেয়ার। একটু করে চেঞ্জ করছে আগের অঙ্কের থেকে। একটার দাম 10 টাকা, এটার কয় পার্সেন্ট বাড়ায় নিছে? 10% অধিহার নিচ্ছে। আবেদন পাইছে কত দেখো, 88,000 আবেদন পাইছে। তাহলে 1 লক্ষ এর 80% ইস্যু করছিল, আবেদন পাচ্ছে কত? 88। তাহলে আমি এখানে বলছিলাম কয়েকটা বিষয় আইডেন্টিফাই করতে। একটার সঠিক মূল্য কত? সরকার নির্ধারিত। একটার টোটাল শেয়ার কত বিক্রয় করার অনুমতি দিছে, টোটাল কত টাকা নেওয়ার অনুমতি দিছে, টোটাল কত ইস্যু করতেছি, টোটাল কত আবেদন পাইছি। আবেদন আমি সংক্ষেপে লিখছি আবেদন, আচ্ছা লিখে দিই আবেদন। এবং একটার জন্য কত বাড়ায় নিছে? 10 টাকার কয় পার্সেন্ট নিচ্ছে? যে 10%, তাহলে 1 টাকা করে বাড়ায় নিচ্ছে।
তো একটা শেয়ারের প্রকৃত মূল্য 10 টাকা, 1 টাকা বাড়ায় নিলে মোট বিক্রি করছে কত? 11 টাকা। অতিরিক্ত আবেদন কত? তাহলে ইস্যু করছে 80, আবেদন পাইছে 88, তাহলে অতিরিক্ত আবেদন কত? 8000। অতিরিক্ত আবেদন কত? 8000। আগে ছিল অতিরিক্ত আবেদন 5000। এই দুইটা লাইন আপাতত নাই মনে করো। এখন ক নাম্বার আছে শেয়ার অধিহারের পরিমাণ। শেয়ার অধিহারের সূত্র কি? শেয়ার অধিহার সমান ইস্যু এবং আবেদনের মধ্যে শেয়ার অধিহার সমান, এখানে লিখে শেয়ার অধিহার সমান শেয়ার অধিহার সমান শেয়ার অধিহার সমান ইস্যু এবং আবেদনের মধ্যে কোনটি কম? আমরা এই কথাটা লিখবো না, আমরা যেটা কম সেটা লিখে দেব। ইস্যুকৃত শেয়ার ইনটু, তোমরা আমরা পাশাপাশি লিখবা, আমার জায়গা নাই তো নিচে লিখতেছি। শেয়ার প্রতি অধিহার, শেয়ার প্রতি কি? অধিহার। তাহলে ইস্যুকৃত শেয়ার কত? 80,000। শেয়ার প্রতি অধিহার কত? একটার জন্য কত বাড়ায় নিছে? 1 টাকা। তাহলে উত্তর হবে 80,000 টাকা হবে। উত্তর কি? 80,000 টাকা। 80,000 টাকা, এটাই হচ্ছে উত্তর। ইস্যু এবং আবেদনের মধ্যে যে সংখ্যাটি কম আমরা এটা লিখবো না, আমরা লিখবো যেটা কম সেটা লিখে দেবো। যদি আজকে আবেদন 75,000 বা 80,000-এর কম হইতো, তখন আবেদনকৃত শেয়ার ইন্টু শেয়ার প্রতি অধিহার লিখতাম, ওইভাবে করতাম তখন। হ্যাঁ, এটা আগের অঙ্কের মতোই আছে, শুধু সংখ্যাটা পরিবর্তন হয়েছে। এখন দেখো বেসিক আগে বুঝাই ফেলছি যে এখন একটু আমরা দ্রুত যেতে পারতেছি। এই খ নাম্বারে কি বলছে? জাবেদা দাখিলা দিতে বলছে, জাবেদা। তাহলে এই দুইটা বাদে জাবেদা দিব আমরা, এই দুইটাও দিব, এই দুইটা পরের পেজে আমি দেখাবো। আগেরগুলোই দিব। প্রথম জাবেদা কি? শেয়ার আবেদনের জাবেদা, ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট আগের মতোই। তাহলে এখানে টাকাটা কেমনে নির্ণয় করা হয়? এখানে সূত্র দেওয়া আছে, শেয়ার আবেদনের টাকা প্রাপ্ত আবেদন ইন্টু, কম বেশি চিন্তা করার দরকার নাই, শেয়ার প্রতি প্রাপ্ত মোট টাকা। আজকে আবেদন পাইছে 88, শেয়ার প্রতি পাইছে টোটাল 11, এই যে এখানে নির্ণয় করছি। আবেদন 88 বলাই আছে। তাহলে একটা শেয়ারের দাম 10 টাকা, 10% বাড়ায় নিয়েছিল 1 টাকা, টোটাল 11 টাকা নিয়েছে একটা শেয়ারের জন্য। তাহলে 88 গুণ 11, 88 গুণ কত? 11। একটু ক্যালকুলেশন করে দেখি, 88 গুণ 11, 9,64,000। কত? 68,000। 9 লক্ষ কত? ইংলিশে লিখছে তো ক্যালকুলেটারে, এটা একটু আমার বল। 9,68,000, 9,68,000, 9,68,000। তাহলে আমরা এখানে লিখে দিব 9,68,000। 88-কে কত দিয়ে গুণ করছি যে? 11 দিয়ে। তাহলে অধিহার সহ প্রতিটি 11 টাকা করে 88,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। এবার বিবরণটা তোমরা লিখে ফেলবা। উভয় পাশে 9,68,000 হবে, 9,68,000 শেয়ার আবেদনের টাকা। এই টাকাটাই সেম পরের যাবে, তাই ডেবিট হবে যে কত? 9,68,000। এরপরে শেয়ার মূলধন, শেয়ার এটা ডেবিট, এটা ডেবিট, এটা কি? ক্রেডিট। এরপরে দেখো শেয়ার মূলধন, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট। তো শেয়ার মূলধনের টাকা নির্ণয়ের সময় এখানে একটা সূত্র দেওয়া আছে, দেখো। শেয়ার মূলধন ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম, শেয়ার অধিহার শেয়ার অবহার শেয়ার মূলধনে ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম সেটি দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। সেটি দ্বারা গুণ করে শেয়ার প্রতি সঠিক মূল্য। তাহলে আজকে ইস্যু হচ্ছে 80, আবেদন হচ্ছে 88, তাহলে কোনটা কম? ইস্যু কম। ইস্যুকৃত শেয়ার ইন্টু 80,000 গুণ শেয়ার প্রতি সঠিক মূল্য 10 টাকা। 80,000-কে 10 টাকা 10 দ্বারা গুণ করলে কত? 8 লক্ষ। তাহলে এটা এখানে আমরা লিখব 80,000 গুণ 10, তাহলে 8 লক্ষ টাকা। শেয়ার মূলধন এটা কি? ক্রেডিট। শেয়ার অধিহারটাও ক্রেডিট। এখানেও ইস্যু এবং আবেদনের মধ্যে যে সংখ্যাটি কম সেটা ইন্টু শেয়ার প্রতি অধিহার 1 টাকা করে বাড়ায় নিয়েছি, যেটা 80,000 বসবে। আর ব্যাংক হিসাব হচ্ছে অতিরিক্ত আবেদনের টাকা। এই যে একটু আগে এখানে নির্ণয় করছি, ইস্যু 80, আবেদন 88, তাহলে 8,000 বেশি আবেদন পাইছে। তাহলে 8,000
এদেরকে অতিরিক্ত আবেদনের সূত্র কি দেখো, অতিরিক্ত আবেদনে প্রাপ্ত অতিরিক্ত আবেদন ইন্টু 8000 পাইছে প্রাপ্ত অতিরিক্ত আবেদন। শেয়ার প্রতি মোট কত নিছিল তুমি 11, এই 11 গুণ হবে, তাহলে 11, তাহলে 8 11 88, এই তিনটা যোগ করলে ঠিক এই কত হয় 9,68,000 টাকা আসবে। তাহলে এখানে ব্যাখ্যাটা সহ তোমরা লিখে দিবা। এতটুকু হচ্ছে এই অঙ্কের ওই আগের অঙ্কের নিয়ম অনুযায়ী এতটুকু, কিন্তু আমি এখানে দুইটা লেনদেন নাই বলে দাগ দিয়ে দিছিলাম না, দুইটা লেনদেন। তাহলে এগুলো কি কি? অবলেখকের কমিশন বাবদ একটু ভিন্ন কালি দিয়ে লিখি এগুলো। অবলেখকের কমিশন বাবদ 1 টাকা করে প্রদান করা হলো, আগে এটা পড়ি। অবলেখকের কমিশন বাবদ 1 টাকা করে প্রদান করা হলো। পরের লেনদেন হচ্ছে 500 শেয়ারের বিনিময়ে একটি কম্পিউটার ক্রয় করা হলো। এটা আলাদা, দুইটা থাকতে পারে, একটা থাকতে পারে, অথবা এতটুকুও থাকতে পারে। এটা অঙ্কভেদে এরকম স্যারেরা যেভাবে করে সৃজনশীলটা। হ্যাঁ, তাহলে অবলেখকের কমিশন বাবদ 1 টাকা করে প্রদান করা হলো। অবলেখকের কমিশন বাবদ টাকাটা কেন দেওয়া হয়? ধরো তুমি স্টুডেন্ট, তুমি শেয়ার কিনছো, এখন তুমি তো সবসময় শেয়ার বাজারে উপস্থিত থাকতে পারবে না, অথবা এগুলো নিয়ে তুমি মাথা ঘামাতে পারবে না। সেজন্য তুমি এমন একজন প্রতিনিধিকে নির্ধারণ করছো যে তোমার শেয়ারগুলো কেনা বেচার দায়িত্ব নেবে। তোমার শেয়ারের কী অবস্থা, দাম বাড়তেছে নাকি তোমার কোম্পানির বাজারের কী অবস্থা, এগুলো দেখাশোনা করবে। হ্যাঁ, তো তোমার ওই একটা কোম্পানি ওইরকম শেয়ার বিক্রির এই দায়িত্বগুলো গ্রহণের জন্য একটা প্রতিনিধিকে তার প্রতিটা শেয়ারের পেছনে কত টাকা করে দিয়ে দিচ্ছে, 1 টাকা করে দিয়ে দিচ্ছে। মানে আমরা একটা নতুন কোম্পানি বাজারে শেয়ার বিক্রি করতেছি, একজন অভিজ্ঞ ব্যক্তিকে বললাম যে ভাই আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, আগে থেকে আপনি শেয়ার কেনাবেচা করেন, আমাদের শেয়ারগুলো কেনাবেচার দায়িত্ব আপনি নেন, শেয়ার প্রতি আমরা আপনাকে 1 টাকা করে দিয়ে দিব। এখন 1 টাকা, এটা শেয়ার তো এখানে 3 ধরনের আছে, 1 লাখ আছে, 80 আছে, 88 আছে, 8000 একটাও আছে। আমি কোনটার উপর দিব? একটা বিষয় মনে রাখবা, এখানে হচ্ছে ইস্যু এবং আবেদনের মধ্যে যেটা কম সেটার উপর দিব। যে ইস্যু এবং আবেদনের মধ্যে কোনটা কম, ইস্যু কম না, ওইটার উপরই দিতে হবে 1 টাকা করে। ওই 80,000 ও বেছে দিচ্ছে, তো ওকে 1 টাকা করে 80,000 টাকা দিয়ে দিতে হবে, 1 টাকা করে। অবলের কমিশন বাবদ 1 টাকা করে। তাহলে 1 টাকা এটা কিসের উপর দেওয়া হবে? এটা ইস্যু এবং আবেদনের মধ্যে যেটা কম সেটার উপর দেওয়া হবে। তাহলে জাবেদা কি হবে? অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক ক্রেডিট। এখন আমি তো এই জাবেদাগুলো ওইখানে দিই নাই, মূল বেসিকের শুরুতে একদম কিছু জাবেদা দেখাইছিলাম যে ওইখানে দিই নাই। তাহলে আমি বলছিলাম 3 পেজ জায়গা রাখতে, ওইখানে 3 নম্বরে এই জাবেদাটা লিখতে পারো। উপর হেডলাইন কি দিবা? অবলেখককে যদি কমিশন বাবদ টাকা প্রদান করা হয়, কোলন দিয়ে জাবেদা লিখবা অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক ক্রেডিট। কি বলছি, হেডলাইন কি দিবা? অবলেখকের কমিশন বাবদ যদি টাকা প্রদান করা হয়, কোলন দিয়ে এই জাবেদাটা লিখা অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক ক্রেডিট। অথবা দিয়ে আরেকটা নিচে সেম জাবেদা একটু ভিন্ন করে আসতে পারে, অবলেখকের কমিশন বাবদ টাকা না দিয়ে যদি শেয়ার দিয়ে দিলে, বলে 500 শেয়ার দিয়ে দিছে, তখন জাবেদা হবে যে অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংকের জায়গায় শেয়ার মূলধন ক্রেডিট হবে। কমিশন ঠিক থাকবে, টাকা দিলে ব্যাংক হিসাব আসবে, আর শেয়ার দিলে শেয়ার প্রতি টাকা না, শেয়ার সরাসরি শেয়ার দিয়ে দিলে তখন শেয়ার মূলধন ক্রেডিট হয়ে যাবে। তাহলে অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক ক্রেডিট, অথবা শেয়ার দিলে শেয়ার মূলধন কি হবে? অবলেখকের কমিশন ডেবিট, শেয়ার মূলধন কি ক্রেডিট হবে। ঠিক আছে, তাহলে দুইটাই লিখে ফেলতে পারো তুমি। এখন পরীক্ষায় এরকম দিতে পারে, অবলেখকের কমিশন বাবদ নগদ 50,000 টাকা দেওয়া হলো, তখন আর কারোর সাথে গুণ করার দরকার নেই, অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক ক্রেডিট। ভুলও এখানে নগদ লেখা যাবে না, টাকাগুলো সব ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে, এই জন্য এখানে নগদ কথা বলে দিলেও নগদান শব্দ আনা যাবে না। ঠিক আছে, সরাসরি 1 টাকা না বলে যদি বলে যে অবলেখককে শেয়ার বিক্রয় বাবদ টোটাল দায়িত্ব গ্রহণের জন্য 50,000 টাকা দিয়ে দেওয়া হলো, তখন অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক ক্রেডিট হবে। আর শেয়ার দিলে অবলেখকের কমিশন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, এরকম অঙ্ক সামনে আসবে। ওই জাবেদায় লেখার জন্য তোমাদেরকে দুইটা একসাথে বলে দিলাম। তাহলে একটা গেল। তাহলে আজকে আমরা এটা গুণ করবো যে ইস্যু এবং আবেদনের মধ্যে যেটা কম, ইস্যু কম ইন্টু শেয়ার প্রতি সঠিক অবলেখকের কমিশন কত দিছে? 1 টাকা করে দিছে না? তাহলে 80,000 টাকা, 80,000 গুণ 1। অবলেখককে কত দিছে দেখো না তোমরা, এখানে তো অঙ্ক দেওয়া আছে, 1 টাকা করে প্রদান করা হয়েছে। আর অতিরিক্ত আরেকটা কথা বলে দিছিলাম না, কিরকম? অবলেখককে কমিশন বাবদ টাকা না দিয়ে যদি এরকম 500 শেয়ার দিয়ে দেওয়া হতো, তাহলে 500 ইন্টু কত?
ওই 10 দ্বারা গুণ করতে হইতো আমাদের, তাহলে তখন কত হইতো 5,000 টাকা। কমিশন কত হইতো তখন 5,000 টাকা হইতো। ডেবিটও 5,000, ক্রেডিটও 5,000। তখন যাবে দেখা হবে যে অবলয়ের কমিশন ডেবিট শেয়ার ব্যাংক হিসাবের জায়গায় শেয়ার মূলধন ক্রেডিট হইতো। অধিহার অঙ্ক হোক অবহারের অঙ্ক হোক, ওই সঠিক মূল্য যেটা দাম ওইটা দিয়ে গুণ হতো, যদি টাকা না দিয়ে 500 শেয়ার দেওয়া হতো আজকে। কিন্তু এই ধরনের অঙ্ক এটা এই টাইপে নাই, পরে আছে, সামনে আছে। এটা গেল, তাহলে এটা তো লাগতেছে না আমাদের, এটা আসবে না, এই এতটুকু আসবে। হ্যাঁ, এরপরে আরেকটা, এখানে আরেকটা লাইন দেওয়া আছে না, 500 শেয়ারের বিনিময়ে একটি কম্পিউটার ক্রয় করা হলো। আজকে কমিশন দেয় নাই, কিন্তু 500 শেয়ারের বিনিময়ে একটি কম্পিউটার দিয়ে দিয়েছে। একটা বিষয় মনে রাখবা, 4 নম্বরে আরেকটা জাবেদা লিখো, এখানে খালি জায়গা রাখছে এখানে, যদি টাকার বিনিময়ে সম্পদ ক্রয় করা হয়, কি হেডলাইন লিখবা, টাকার বিনিময়ে সম্পদ ক্রয় করা হলে উক্ত সম্পদ মানে ওই সম্পদটা, জমি হলে জমি ডেবিট, অফিস সরঞ্জাম হলে অফিস সরঞ্জাম ডেবিট, খাতা মানে যেটা হয় ওই নামে সম্পদটা ডেবিট হবে, আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। যদি কি টাকার বিনিময়ে সম্পদ কিনে, উক্ত সম্পদ ডেবিট, ব্যাংক ক্রেডিট। আর যদি বলে যে শেয়ারের বিনিময়ে সম্পদ কিনে, তখন উক্ত সম্পদ ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। তাহলে আজকে কত শেয়ারের বিনিময়ে কিনছে, 500 শেয়ারের বিনিময়ে একটি কম্পিউটার। তাহলে 500 শেয়ারে আমরা তো অনেক শেয়ারগুলোর 1 টাকা করে বাড়ায় নিয়েছিলাম, 11টা হবে না, এখানে সঠিক মূল্য দ্বারা গুণ হয়। এখানে কি সঠিক মূল্য দ্বারা গুণ হবে, ওই 10 টাকাইটাই হবে। তাহলে 500 শেয়ার গুণ 10 টাকা। তাহলে এখানে লিখতে পারো 500 গুণ 10, 5,000 টাকা। তাহলে এখানেও দুইটা যাবে না, যদি টাকার বিনিময়ে সম্পদ কিনে উক্ত সম্পদ ডেবিট, ব্যাংক ক্রেডিট, অথবা শেয়ারের বিনিময়ে সম্পদ কিনলে উক্ত সম্পদ ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এই এতটুকু হচ্ছে জাবেদা। এখানে বলছে ব্যাংক হিসাব প্রস্তুত করো এবং মেঘনা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ব্যাংক হিসাব প্রস্তুত করতে বলছে, তাহলে ব্যাংক হিসাবটা একটা খতিয়ান। আমরা ব্যাংক হিসাব কোথায় কোথায় আছে দেখি, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা ব্যাংক হিসাব আছে, ওই ব্যাংক হিসাব দাগ দেওয়ার জন্য। এখানে আর ব্যাংক হিসাব না, এখানে আছে। তাহলে আজকে ব্যাংক হিসাব কয়টা পাইলাম, 1টা 2টা, এখানে 1টা, 3টা ব্যাংক হিসাব পাইলাম। হ্যাঁ, 3টা ব্যাংক হিসাব। তাহলে ব্যাংক হিসাব প্রথমে লিখলাম, ব্যাংক হিসাব এখানে এটা দেখি টাকা কত আছে। ব্যাংক হিসাব 9,68,000। 9 লক্ষ কত, 9,68,000, 9,68,000। এখন এটার বিপরীত নাম কি, শেয়ার আবেদন, এই জন্য বিপরীত নামটা লিখছি স্যার, বিপরীত নামটা লিখছি। এরপর আরেকটা ব্যাংক হিসাব কোথায় আছে, আরেকটা ব্যাংক হিসাব আছে এখানে ক্রেডিটে 88,000। এটার বিপরীত নাম কি হবে, এই ক্রেডিটের বিপরীত নাম হচ্ছে ওই ডেবিটটা, শেয়ার আবেদন। তাহলে এটা হচ্ছে ক্রেডিটে আছে 88,000, এটার বিপরীত নাম কি, শেয়ার আবেদন। তাহলে এইটা দেখো, এটা ডেবিটটা, এখানে ডেবিটে সরাসরি বসে যাবে না, 9,68,000। এখান থেকে 88 ক্রেডিট, 88টা বাদ যাবে কারণ ডেবিট ব্যালেন্স বড়। উভয়ের খতিয়ান তো তোমরা করে অভ্যস্ত আগে, এখান থেকে 88 বাদ যাবে। তাহলে 8 লক্ষ কত, 80,000। ডেবিট পাশে বড় এখনও। আরেকটা ব্যাংক আছে আমাদের এখানে ক্রেডিটে কত, এটা 80। এটার বিপরীত নাম কি, অবলেখকের কমিশন। এটা এখানে নমুনা চক্ত, এটা লেখা নাই, এটা আমি লিখে দিচ্ছি, বিপরীত নামটাই লেখা হয় অবলেখকের কমিশন। এটাও ক্রেডিট 80,000। তাহলে ক্রেডিট হলে এটার থেকে বাদ যাবে, তাহলে আর থাকবে যে কত, 8 লক্ষ। আর কত থাকবে, 8 লক্ষ। তাহলে দেখো, আজকে যদি আমি একটা তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিয়েছিলাম না, ব্যাংক হিসাব করতে না বললে অঙ্কে চুরি করে করা যাবে কিভাবে, ডেবিট থেকে ক্রেডিট বাদ। তাহলে আজকে ডেবিটে আছে 9,68,000 আর ক্রেডিটে আছে 2টা, একটা 88 আর একটা কি 80। টিকে বাদ দিলে 8 লক্ষ টাকা পাওয়া যাবে। ঠিক আছে, এবার আর্থিক অবস্থার এই যে এইখানে দিছে, পরের ইয়াতে দিছে, দেখো আর্থিক অবস্থার বিবরণীতে কি সম্পদ বসবে আর এদিকে দায় ও মালিকানা সত্ত্ব বসবে। তাহলে আজকে ব্যাংক হিসাব পাইলাম 8 লক্ষ, কত, 8 লক্ষ। হ্যাঁ, অফিস সরঞ্জামও আছে আজকে একটা স্যার, আজকে সম্পদ আছে জাবেদায় দেখেন, অফিস সরঞ্জাম। আমরা প্রথমে ব্যাংক হিসাবটা বসাবো, তো তারপর এখানে কোনো সম্পদ আছে কিনা দেখবো। ব্যাংক হিসাব তো ব্যালেন্সিং করে বসাইছে খতিয়ানে, এই জাবেদারগুলো আর বসাইতে হবে না, খতিয়ানে জাবেদাগুলো নিয়ে গিয়ে ব্যালেন্স করে বসাইছি।
এদিকে কোনো সম্পদ নাই, এখানে একটা সম্পদ পাইছি অফিস সরঞ্জাম 5,000, হ্যাঁ 5,000 অফিস সরঞ্জাম 5,000। এবার আসে অসমন্বিত বেয়লিক সম্পদ পাইছে একটা অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন এটা অলিক সম্পদ, এটা 80,000। এখানে দেখো কি কি আসে, ব্যাংক এর ব্যালেন্সটা আসে খতিয়ান করার পর, কোনো সম্পত্তি কিনলে এটা আসবে, অবলেখকের কমিশন, আইন খরচ, বিবিধ খরচ এরকম থাকলে আসবে, আর শেয়ার অবহার থাকলে সেটাও সম্পত্তির পাশে আসবে। তাহলে আজকে শেয়ার অবহার নাই। এখানে 8,85,000, 8 লক্ষ কত পাইলাম 85 যোগ করে 8,85,000। আর অনুমোদিত মূলধনটা অঙ্ক থেকে সরাসরি প্রতিটা বার বসাইতে হবে বলে দিছিলাম উদ্দীপক থেকে। অনুমোদিত মূলধন কত 10 টাকা, 1 লক্ষ শেয়ারকে গুণ করলে 10 লাখ, তাইলে 10 লাখ। এটা আলাদা ব্যালেন্স হবে, এটা আলাদা ব্যালেন্স, এগুলো উপরেরগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা করে, কত শেয়ার 1 লক্ষ শেয়ার। তোমরা এভাবে একটু এটা গুছিয়ে লিখবে, আমার তো আগে থেকে ছকটা এঁকে রাখছি যে যাতে কি তোমাদের সময় নষ্ট না হয় এই জন্য। এরপর আছে শেয়ার মূলধন, 8 লাখ। এখানেও একটা শেয়ার মূলধন আছে, দেখো শেয়ার মূলধন যদি 2টা বা 3টা থাকে 3টা যোগ করতে হবে, আজকে 2টা আছে, একটা 8 লাখ, একটা কি 5,000। তাহলে শেয়ার মূলধন একটা 8 লাখ, একটা 5,000। এরপরে শেয়ার অধিহার, এখানে প্রতিটি 10 টাকা করে, প্রথম ধাপে হচ্ছে 80,000 শেয়ার, আবার প্রতিটি 10 টাকা করে 500 শেয়ার। ওই 2টা পাইছে আর কি টোটাল শেয়ার মূলধন। কোথায় 2টা কোথায়, একটা এখানে আর একটা এখানে। আর শেয়ার অধিহার কত 80,000, এটাও বসাইতে হবে, শেয়ার অধিহারটা দায়ের পাশে বসাতে হয়, এটাও মালিকানা সত্ত্বের একটা অংশ, শেয়ার অধিহার 80,000। তাহলে দেখো না এখানেও 8,85,000 আসে নাই, 8,85,000, এটা ছাড়া উভয় পাশ মিললে অঙ্ক হবে। এটা এক্সাম হলে বসে বুঝতে পারবে তোমার অঙ্ক হচ্ছে কি হচ্ছে না। আবার অনেক সময় স্যাররা কি করে, ব্যাংকের ব্যালেন্সটা দিয়ে দেয়, ব্যাংকের ব্যালেন্সটা 8 লাখ সরাসরি উদ্দীপকে এরকম এই গ নাম্বার প্রশ্নে দিয়ে দিতে পারে। এই জায়গায় ব্যাংকের উদ্ধৃত 8 লক্ষ ধরে মেঘলা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, তখন আর খতিয়ানটা করার দরকার নেই, চুরি করে করতে হয় যে ওইটাও আর করতে হবে না টেকনিক সহকারে, কারণ অঙ্কে দেওয়াই আছে 8 লাখই আসবে। 8 লাখ না আসলেও 8 লাখ বসাতে হবে, যেহেতু উদ্দীপকে বলে দিছি। হ্যাঁ, আশা করছি এইটাও তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার দেখো লেকচার 3 অধিহার নিয়ে তিনটা আছে, 3 টাইপের ম্যাথ আমি এখানে দেখাচ্ছি, সেম আগের জাবেদা এবং সূত্রগুলো লিখছি। এটা ছিল আমাদের 1 নাম্বার ম্যাথ, এটা 2 নাম্বার ম্যাথ একটু আগে যেটা করছি। এখন এবার আসো 3 নাম্বার ম্যাথ। মোহনা লিমিটেড প্রতিটি 10 টাকার 1 লক্ষ শেয়ার, আগের মতোই আছে 10 লাখ টাকা। এখানে 90,000 শেয়ার ধরে দিছে, আগে দিছিল কি 80% শেয়ার, 1 লাখের 80% কত 80,000, আজকে 90,000 ধরেছে। 10% অধিহারটা কার উপর হিসাব পাবে, একটা শেয়ারের দামের উপর হিসাব পাবে। তাহলে আবেদন পাইছে 95, ইস্যু করছি 90, আবেদন পাইছে 95। এই এতটুকু অবলয়ের কমিশন বাবদ 10,000 টাকা প্রদান এবং 500 শেয়ার অধিহারে ইস্যুর বিনিময়ে একটি কম্পিউটার। এই লাইনগুলো আপাতত নাই মনে করো, আমরা আগে কমনলি ওই যে স্বাভাবিক অঙ্ক যেভাবে থাকে ওইভাবে আগের পার্টটা করে ফেলি। কোন অবশ্যই শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো, শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো এবং সংরক্ষিত শেয়ারের পরিমাণ নির্ণয় করো। শেয়ার অধিহার হচ্ছে, শেয়ার অধিহার বলছিলাম না, শেয়ার অধিহার সমান ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম সেটি ইন্টু শেয়ার প্রতি অধিহার। তাহলে এখান থেকে কয়েকটা বিষয় আমাকে আইডেন্টিফাই করতে হবে। একটা শেয়ারের দাম কত, সরকার কত ধরে দিছে, টোটাল কত বিক্রি করতে বলছে সরকার, টোটাল কত টাকা নিছো এবং কত আপাতত তুমি ইস্যু করতেছো বা বিক্রয়ের সিদ্ধান্ত দিচ্ছ 90,000, কয় % বাড়ায় নিচ্ছ একটার দামের উপর, 10%, মানে 10 টাকার 10% 1 টাকা। 95,000 আবেদন পাইছো, তুমি 90 বলার বিক্রয়ের কথা বলার পরও মানুষ 95,000 মানুষ কি বা 95,000 শেয়ারের আবেদন জমা পড়ছে তোমার, 5,000 মানুষকে শেয়ার দেওয়া যাবে না, ওই 5,000 হচ্ছে অতিরিক্ত আবেদন।
এই বিষয়গুলো। তাহলে আজকে ইস্যু 90, আবেদন কত 95, তাহলে কোনটা কম? ইস্যুকৃত শেয়ার কম, কমটা দিয়ে গুণ হয়। ইস্যুকৃত শেয়ার ইন্টু শেয়ার প্রতি কি অধিহার। তাহলে 90 গুণ 10 টাকার 10% 1 টাকা, আমি আর লাইন বাড়াচ্ছি না, তাহলে 90,000 টাকা। আবার অনেক সময় প্রশ্নে শুধু বলে যে শেয়ার প্রতি অধিহার নির্ণয় করো, তখন 10 টাকার 10% 1 টাকা, এই 1 টাকাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এখন এখানে বলছে সংরক্ষিত শেয়ারের পরিমাণ। সংরক্ষিত শেয়ার কোনটা জানো? বিশেষ করে ছেলেরা টাকা চুরি করে, মানে পেমেন্ট কোচিংয়ে বা অনলাইনে কোর্সের জন্য নিচে 5,000, কিন্তু তুমি 2,000 টাকা দিয়ে ভর্তি হয়ে 3,000 নিজের পকেটে রেখে দাও। এই যে পেছনের পকেটে যে টাকাটা সংরক্ষণ করে রাখো, ওইটাই হচ্ছে কি সংরক্ষিত বা জমাকৃত। তাহলে সংরক্ষিত বা জমাকৃত এটা দুইভাবে আসতে পারে, শুধু শেয়ারের কথা বলতে পারে, অথবা টোটাল টাকা কত সংরক্ষণ করে রাখছো এরকমও বলতে পারে। মনে করো তোমার দুইজন স্যারের জন্য 5,000 করে তোমার বাবা তোমাকে 10,000 টাকা দিছে। হ্যাঁ, তুমি একজনকে 2,500 করে দিছো, তার মানে তোমার একজন স্যারের টাকা তুমি দুজনকে মিলাই দিছো। এই ক্ষেত্রে তুমি সংরক্ষণ করে রাখছো যে কি একজনের টাকা, টোটাল একটা স্যারের টাকা তুমি সংরক্ষণ করে রেখে দিছো, তখন এটা হচ্ছে সংখ্যা। আর যদি বলছো কত টাকা সংরক্ষণ করছো, তখন একজন স্যারের টাকা কত? 5,000 না? তাহলে তুমি একজন স্যার গুণ 5,000, 5,000 টাকায় সংরক্ষণ করছো, কারণ তুমি 2,500 দিয়ে টোটাল একজনের টাকা তোমার কাছে রেখে দিছো। তাহলে সংখ্যা বললে শেয়ার কয়টা সংরক্ষণ করছে এটা। আর অনেক সময় বলবো যে সংরক্ষিত শেয়ার না বলে সংরক্ষিত শেয়ার মূলধন, তখন টাকায় রূপান্তর করতে হয়। হ্যাঁ, সংরক্ষিত শেয়ার বললে কি করবো দেখো, টোটাল তোমাকে সরকার বলছে যে 1 লক্ষ বিক্রি করতে পারবা, তুমি আপাতত কত বিক্রয়ের সিদ্ধান্ত নিছো? 1 লক্ষ থেকে কত বিক্রয়ের সিদ্ধান্ত নিছো? 90। এই যে 10,000 তুমি সংরক্ষণ করে রাখছো, এইখানে একটু লেখা যাচ্ছে না, এদিকে লিখতেছি, এই 10,000, 1 লক্ষ থেকে 90 গেলে 10,000টি শেয়ার। এখন এতটুকু উত্তর হতে পারে। এখন নিচে আর কিছু আছে কিনা দেখি। অবলেখের কমিশন বাবদ 10,000 টাকা প্রদান, এটা টাকা প্রদান করছে, শেয়ার প্রদান করে না। অন্যান্য কাজে যদি শেয়ার খরচ হয়, সেটাও তুমি ওই যে 10,000 নিজের পকেটে রাখছিলে যে পেছনের পকেটে, ওইখান থেকে বাদ যাবে। তাহলে 10,000 এটা টাকা, এটা শেয়ার না, এটা তাহলে বাদ যাবে না। 500 শেয়ার অধিহার ইস্যুর বিনিময়ে একটি কম্পিউটার, ওই 500 দিয়ে আবার একটা কি কম্পিউটার কিনছো। তাহলে তোমার কাছে 10,000 ছিল, এখান থেকে 500 আবার কম্পিউটার কিনে ফেলছো, তাহলে তোমার কাছে আর আছে কত? 9,500টি শেয়ার। তাহলে সংরক্ষিত শেয়ারের পরিমাণ নির্ণয় করতে বললে উত্তর হবে যে 1 লক্ষ মাইনাস, আচ্ছা এটা একটু ইয়া করে দিই, সংরক্ষিত শেয়ার যদি বলে সংরক্ষিত শেয়ারের প্রশ্নটা সংরক্ষিত আসতে পারে, জমাকৃত আসতে পারে, অবিলীকৃত আসতে পারে, 3 নামে আসতে পারে। সংরক্ষিত, জমাকৃত, অবিলীকৃত। সংরক্ষিত, জমাকৃত, অবিলীকৃত। তাহলে সরকার থেকে অনুমতি নিছে, অনুমোদিত 1 লক্ষ, এখান থেকে ইস্যু 90,000 মাইনাস কম্পিউটার বাবদ ইস্যু 500, তাহলে 10 ছিল ওইখানে, আবার কম্পিউটার কিনছি 500 দিয়ে, তাহলে আর তোমার কাছে আছে যে 9,500টি শেয়ার। এখন সংরক্ষিত শেয়ার না বলে সংরক্ষিত শেয়ার যদি অতিরিক্ত একটা শব্দ লাগাই দেয়, মূলধন, এইভাবে এখানে কোনো টপিক বাদ দিচ্ছি না আমি। এইখানে যদি A to Z খেয়াল করে ক্লাসগুলো করো, টেস্ট পেপারও টাচ করতে হবে না। তাহলে যদি শেয়ার মূলধন বলে, তখন এই 9,500কে শেয়ার সঠিক মূল্য দ্বারা গুণ করতে হবে, যে 10 এটা দ্বারা। কারণ তুমি যে সংরক্ষণ করে রাখতেছো 90,000, এগুলো না তুমি 10% অতিরিক্ত দামে বিক্রি করতেছো, কিন্তু পরের যে 10,000 বা 9,500 শেয়ার আছে, এগুলো কত দিয়ে বিক্রি করবা এগুলোকে আগে থেকে জানা নেই। আগে থেকে জানা নাই অতিরিক্ত কত দিয়ে বিক্রি করবা, এই জন্য তুমি ওই সঠিক সরকার যেটা ধরে দিছে ওই দামেই গুণ করবা আপাতত। তাহলে এখানে 10, তাহলে তখন হবে যে 95,000 টাকা হবে তখন উত্তর। কখন টাকা হবে? যে যদি সংরক্ষিত শেয়ার মূলধন কত বলতো, আর 500 যদি না কিনতো কম্পিউটার, তখন 10,000টি হতো শেয়ার সংখ্যা, আর মূলধন বলে 10,000কে 10 দ্বারা গুণ করলে তখন 1 লক্ষ টাকা উত্তর আসতো। ঠিক আছে, ক নাম্বার শেষ। এখন দেখো
নম্বরে বলছে জাবেদা, কি বলছে খ নম্বরে? খ নম্বরে বলছে জাবেদা। আমি এতটুকু আপাতত করব না, এতটুকু পরীক্ষা এখানে নাই মনে করব। হ্যাঁ, তাহলে প্রথমত শেয়ার আবেদনের জাবেদা ওই আগের মতোই, শেয়ার আবেদন, ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তাহলে আজকে ইস্যু করছে কত? 90, আবেদন পাইছে 95। আবেদনে সবসময় আবেদন কম বেশি চিন্তা করার দরকার নেই। আবেদন একটা হলে একটা দিয়ে গুণ হবে, 5টা হলে 5টা দিয়ে গুণ হবে। আবেদনের সূত্র তোমাদেরকে এখানে দেখাইছে। আবেদন কম বেশি করার দরকার নাই। এই দেখো আবেদনের টাকায় প্রাপ্ত আবেদন যা তা, কম বেশি কথাটা বলে নাই, যেটি কম সেটি কোনো কথা বলে নাই। প্রাপ্ত আবেদন যা তা, তাহলে প্রাপ্ত আবেদন কত? প্রাপ্ত আবেদন 95। তাহলে 95,000 গুণ মোট কত নিছে? একটা শেয়ারের দাম 10 টাকা, এটা 10% বাড়াই নিছিল, তাহলে 11। তাহলে প্রতিটি 11 টাকা করে 95,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। হ্যাঁ, উভয় পাশে তাহলে 95 গুণ 11 দাও। তাহলে 10,45,000, 10 লক্ষ উভয় পাশে 10,45,000। হ্যাঁ, এই টাকাটা এখানে ডেবিট হবে। এটা 3 বার বলতেছি এই নিয়ে। এই ক্রেডিটের টাকাটাই এখানে ডেবিট হবে। আর শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার মূলধনে টাকা হবে ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম সেটি। তাহলে ইস্যু 90, আবেদন কত? 95। তাহলে কোনটা কম? ইস্যু কম। তাহলে 90,000 গুণ, সব সময় বাড়াই নিলেও 10 টাকা, সরকার যেটা বলছে সেটা, কমাই নিলেও সরকার যেটা বলে সেটা। আবার 10 টাকা মানে আজকের অঙ্কে 10, যে 50 বললে সরকার 50ই গুণ হতো। বাড়াই কমাই যা নেক না কেন, শেয়ার মূলধনে সবসময় সঠিক মূল্য দ্বারা গুণ হবে। তাহলে 9 লক্ষ টাকা হবে ক্রেডিটে। শেয়ার মূলধন মালিকানা সত্য, শেয়ার অধিহারও ইস্যু এবং আবেদনের মধ্যে যেটা কম সেটা ইন্টু শেয়ার প্রতি অধিহার কত? 1 টাকা করে বাড়াই নিছে, তাহলে 90,000। আর ব্যাংক হিসাব ক্রেডিট কত হাজার মানুষ থেকে অতিরিক্ত নিছি? 95,000 আবেদন নিয়েছিলাম, 90,000 মানুষকে আমি শেয়ার দিতে পারবো, তাহলে 5,000 মানুষ থেকে অতিরিক্ত নিছি। তাহলে 5,000 গুণ যা নিছে তা ফেরত দিতে হবে, কম বেশ দেওয়া যাবে না। 11 নিয়েছিলাম নেওয়ার সময়, আবেদনে 11ই ফেরত দিতে হবে। তাহলে 5 × 11 55,000। এই তিনটা যোগ করলে এই 10,45,000 টাকা আসবে। এইখানে ব্যাখ্যাতে এটা লিখবা। এখন আসো, ওই 2টা লাইন বলছিলাম যে আমরা আপাতত পড়বো না, এগুলো এখন পড়তে হবে। এখান থেকে একটা পড়বো। অবলেখকের কমিশন বাবদ 10,000 টাকা প্রদান করা হলো। অবলেখকের কমিশন বাবদ কত টাকা প্রদান করা হলো? 10,000 টাকা। টাকা দিয়ে দিলে, আমি কি বলছিলাম, টাকা দিলে জাবেদা কি হবে? অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক ক্রেডিট। ওই কাউকে গুণ করার দরকার নাই, টাকা দিলে সরাসরি ওই টাকাটা, নগদে দিলেও ব্যাংক শব্দ লিখতে হবে। অবলেখকের কমিশন 10,000 টাকা প্রদান করা হলো, এভাবে লিখবো। হ্যাঁ, এরপরে আর একটা প্যাচ আছে এখানে আগের অঙ্কের 2 নম্বর অঙ্কে আমরা এরকম একটা লেনদেন পড়ছিলাম কিনা দেখো। এটা শেষ। এবার আসো, 500 শেয়ার অধিহারে ইস্যুর বিনিময়ে, এখানে একটা নতুন শব্দ বলছে, অধিহারে ইস্যুর বিনিময়ে একটি কম্পিউটার ক্রয় করা হলো। এর আগের অঙ্কে 500 শেয়ারের বিনিময়ে একটি কম্পিউটার ক্রয় করা হলো। অধিহারে ইস্যুর বিনিময়ে বলা নেই, 500 শেয়ারের বিনিময়ে বলছে যে, সেজন্য আমরা 500 শেয়ারকে 11 দ্বারা গুণ না করে, ওই সঠিক কিছু বলা নেই, সেজন্য সঠিক মূল্য 10 দ্বারা গুণ করছিলাম, 11 দ্বারা করি নাই। কিন্তু এখানে বলছে যে কম্পিউটার কিনছে যে এটাও অধিহারে কিনছে, মানে 500 শেয়ারগুলোও কি অধিহারে দিছে। কেন দেখো, এর আগের অঙ্কে কেন আমরা 10 ধরছিলাম, অধিহারটা কেন ধরি না, শুধু সঠিক মূল্য ধরছি কেন? কারণ এরকম শেয়ারের বিনিময়ে তো আমি যাকে তাকে, এরকম দেখো টাকার বিনিময়ে বেশিরভাগ ট্রানজ্যাকশন হয়, সম্পদ বিনিময় হয় যেগুলো হচ্ছে ক্লোজ রিলেটিভ যারা তাদের মধ্যে। তাহলে পরিচিত ব্যক্তি থেকে তুমি কি অধিহার না নিয়ে এর আগেরটাতে সঠিক মূল্যে তুমি বিক্রি করছিলে, কিন্তু এইটা হয়তো বা এখানে একটা প্যাচ দিয়ে দিছো, বুঝছে না, তোমার থেকে কম্পিউটার নিব কিন্তু আমাকে দাম দিতে হবে 11 করে, 10 করে না, 10 করে তোমাকে দিব না। হ্যাঁ, তাহলে এইটাও বলতে পারো, স্যার আপনি তো এখানে 80% যেগুলো বিক্রি করছেন 80,000, এগুলো তো 11 দিয়ে বিক্রি করছিলেন, এটা আপনি 10 কেন ধরলেন? দেখো, অধিহার এখানে বলা আছে, কিন্তু এই লাইনটাতে আলাদা করে যদি অধিহার বলা না থাকে, ওই সরকার যেটা ধরে দিয়েছিল 10 টাকা, ওইটা দিয়ে গুণ করতে হবে। আজকে এই লাইনে কিন্তু আলাদা করে, এইখানে অধিহার বলা আছে, কিন্তু এই লাইনেও আলাদা করে অধিহার বলা আছে,
সেজন্য এখন 500 টাকা কত দিয়ে গুণ করতে হবে, ওই অধিহারের দামেই গুণ করতে হবে, মানে 11 টাকা করেই গুণ করতে হবে আমাদেরকে। তাহলে জাবেদাটা কীরকম করতে হবে দেখো, অফিস সরঞ্জাম মুক্ত সম্পদ ডেবিট 500 গুণ 11, 500 শেয়ার। আর শেয়ার মূলধনের সবসময় কি সঠিক মূল্য, কিয়ামতের আগের দিন পর্যন্ত এখানে সঠিক মূল্য 10 টাকা দিয়ে গুণ হবে, 10 টাকা না, যেটা সরকার দৌড়ে দেয় সেটা। আর অধিহার কত, 500 গুণ একটার জন্য কত করে নিছিলা, 1 টাকা করে বাড়ায় নিছিলা। তাহলে 5 11 55, 5500, এখানে 5000 আর এখানে 500, তাহলে দুটা যোগ করলে ঠিক কি 5500 আসবে। দেখো এটা একটু অ্যাডভান্স, এই যে 3টা করলাম এখানে সবগুলো চলে আসে। এর চেয়ে অধিহারের অঙ্ক আর কঠিন হতে পারে না, স্বাভাবিক নিয়মে এর চেয়ে অধিহারের অঙ্ক এর থেকে আর কি কঠিন হতে পারে না। এখন দেখো গ নাম্বার, ব্যাংক হিসাব প্রস্তুত করা এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো ব্যাংক হিসাব, আজকে ব্যাংক হিসাব কয়টা আছে দেখো, আমি নীল কালি দিয়ে লিখতেছি, ব্যাংক হিসাব কয়টা আছে দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে নাই। তাহলে দেখো এখানে টাকা কত, 10,45,000, এখানে ব্যাংক হিসাব আছে যে কত 55,000, তাহলে 10,45,000, এখানে 55,000, এই 10,45,000 থেকে 55,000 গেলে 9,90,000। তারপর এখানে একটা ব্যাংক হিসাব আছে না, 10,000 টাকা দিছে, বলছে যে এটা টাকা, তো এই অবলেখকের কমিশনটা কত, অবলেখকের কমিশন, ব্যাংক আছে ক্রেডিটে, অবলেখকের কি কমিশন, অবলেখকের কমিশন, এটা 10,000। তাহলে এখানে 9 লক্ষ কত হবে, এখনও ডেবিট বড়, 9 লক্ষ কত 80,000 হবে। তাহলে তুমি এমনি চুরি করে করতে পারবে, ব্যাংক ডেবিট থেকে ক্রেডিটগুলো বাদ দিয়ে দিবা, ঠিকই তখনই কি 9 লক্ষ কত আসবে, 80,000 টাকা আসবে। এরপরে আসো আমরা আর্থিক অবস্থার বিবরণীটা একটু করে দেখি। এখানে ব্যাংক জমা 9,80,000, অফিস সরঞ্জাম কত আছে দেখি, হ্যাঁ অফিস সরঞ্জাম 5,500, অফিস সরঞ্জাম 5,500, অবলেখকের কমিশন সরাসরি দেওয়া আছে, অবলেখকের কমিশন কত 10,000 টাকা। তো এটা যোগ করলে 9,95,500 টাকা আসে। তারপর প্রতিটি শেয়ার 10 টাকা করে, 1 লক্ষ শেয়ার, ওই যে শুরুতে দেওয়া ছিল যে অনুমোদিত মূলধন, এই 10 টাকা করে 1 লক্ষ শেয়ারের দাম 10 লাখ টাকা, এটা আলাদা করে ব্যালেন্স করতে, আলাদা করে ব্যালেন্সিং করতে হবে এখানে 10 লক্ষ। এবার প্রতিটি 10 টাকা করে ইস্যু করছে 90, আবেদন পাইছে 95, তাহলে শেয়ার মূলধনে কত 9 লক্ষ, শেয়ার মূলধন 9 লক্ষ, শেয়ার মূলধন 9 লক্ষ, দেখো শেয়ার মূলধন, এখানে শেয়ার মূলধন 9 লক্ষ, আরেকটা শেয়ার মূলধন কোথায় আছে দেখো, শেয়ার মূলধন এখানেও আছে, শেয়ার মূলধন 5,000, শেয়ার মূলধন কত, শেয়ার মূলধন আরেকটা আছে, তাহলে 500 গুণ 10, এটা কত 5,000। এবং শেয়ার অধিহার, শেয়ার অধিহার কত দেখো, শেয়ার অধিহার দুইটা আছে, এখানে একটা শেয়ার অধিহার আছে কত 90,000, এখানে একটা শেয়ার অধিহার আছে 500। তাহলে শেয়ার অধিহার যদি দুইটা যোগ করে দিই আমরা, শেয়ার অধিহার 90,000 একটা, আরেকটা হচ্ছে 500, তাহলে একটা 90,000 আরেকটা কি 500, দুইটা যোগ করলে, তাহলে এখানেও 95,500। তাহলে এটা ব্যতীত এই দুইটা পাশ উভয় পাশে মিলছে। অনেক সময় এরকম হয়তো ম্যাথ ক্যালকুলেশন করতে গিয়ে ভুল হবে, দেখবা যে উভয় পাশ মিলবে না, আরেকটু করে দেখবা হয়তো অনেক সময় 500 জায়গায় 5,000 লিখে ফেললে এরকম হয়তো নাও মিলতে পারে।
তাহলে অঙ্ক শুদ্ধ থাকলে তোমার অবশ্যই সম্পদ আর দায়ের পাশ উভয় পাশ মিলবে। এখন আমরা অবহার সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো এখানে উদ্দীপকে দেওয়া আছে প্রদীপ টিউবস লিমিটেডের অনুমোদিত মূলধন 50,000 টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যের 5,000 শেয়ারে বিভক্ত। আমরা অধিহারে যে 3টি ম্যাথ করেছিলাম সেখানে এরকম টাকার অ্যামাউন্টটা লাস্টে দেওয়া থাকতো, একক প্রতি মূল্য আগে দেওয়া থাকতো, মাঝখানে দেওয়া থাকতো শেয়ার সংখ্যা, কিন্তু এখানে আগে মোট টাকার পরিমাণটা দেওয়া আছে। তো এখানে একটা শেয়ারের মূল্য 10 টাকা, শেয়ার সংখ্যা 5,000, টোটাল অনুমোদিত মূলধন হচ্ছে কত? 5,000 গুণ 10, 50,000 টাকা। কোম্পানির অনুমোদিত মূলধনের 40, অর্থাৎ কোম্পানি যে শেয়ার 5,000-এর অনুমতি পাইছে তার 4,000 শেয়ার সে 10% অবহার নিচ্ছে আজকে। অবহার মানে কমিয়ে নেওয়া। অধিহার অবহারের যে পার্সেন্টেজটা দেওয়া থাকে 10%, 5%, 7%, 8%, এই যে পার্সেন্টেজ বা হারটা দেওয়া থাকে সেটা একক প্রতি মূল্যের উপর ক্যালকুলেশন করতে হবে। বাজারে ছাড়লো, কোম্পানি 4,500 শেয়ারের আবেদন গ্রহণ করেছিল, কিন্তু অতিরিক্ত আবেদন সম্পূর্ণ ওই আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। অর্থাৎ 5,000 শেয়ারের সরকার থেকে অনুমতি পায়, কিন্তু সে বাজারে ইস্যু করলো কত? 4,000। আবেদন জমা পড়লো কত? 4,500। তাহলে অতিরিক্ত আবেদন কত? 500। এই 500 শেয়ারের টাকা যাদেরকে শেয়ার দেওয়া যাবে না, অর্থাৎ কিছু ক্যাটাগরি আমি তোমাদেরকে বলছিলাম, দেউলিয়া, ঋণখেলাপি, রাষ্ট্রদ্রোহী, এই ধরনের পাগল, তারপর বিদেশি রাষ্ট্রদূত, নাবালক, এরা কি বিদেশি নাগরিক, এরা কি করতে পারবে না? শেয়ার ক্রয় করতে পারবে না। তো তারা যদি ভুলে আবেদন করে ফেলে, যাচাই বাছাই করার পর তাদের টাকা ফেরত দেওয়া হবে। ক নম্বরে বলছে শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো। শেয়ার অবহার, শেয়ার অধিহার হোক অবহার হোক, এখানে অধিহার আমরা করছি যে ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম সেটি ইন্টু শেয়ার প্রতি অধিহার। এখানে আজকের অঙ্ক হচ্ছে অবহার নিয়ে, তাহলে এখানেও ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম সেটি ইন্টু শেয়ার প্রতি অধিহারের জায়গায় কি বসে যাবে? যে অবহার। এখন তাহলে শেয়ার অবহার এর পরিমাণ, এখানে মোট অবহারটা নির্ণয় করতে হবে। আর শেয়ার প্রতি অবহার বললে ওই 10 টাকা, 10% 1 টাকা প্রতি, মানে 1 টাকা একটা শেয়ারের জন্য কত টাকা। তো এখানে শেয়ার অবহারের অবহার সমান শেয়ার অবহার সমান, আজকে ইস্যু কম, কমটাই লিখব, ইস্যুকৃত শেয়ার ইন্টু শেয়ার প্রতি কি অবহার। তাহলে দেখো এই অঙ্কে ইস্যু করছে 4,000 শেয়ার, বাজারে ছাড়া হলো, বাজারে ছাড়া হলো যে কথা, ইস্যু করা হলো কি? ইস্যু সরাসরি থাকতে পারে, এরকম থাকতে পারে বাজারে ছাড়লো, বিজ্ঞপ্তি দিল, প্রসপেক্টাস বিলি করলো, এইভাবে থাকতে পারে ইস্যুর পরিবর্তে। আবেদন পাওয়া গেল কত? 4,500। তাহলে এখানে ইস্যু কমটাই লিখবো, 4,000 গুণ শেয়ার প্রতি অবহার কত? একটা শেয়ারের দাম 10 টাকা, সেটা 10% অবহার। তাহলে 4,000 গুণ 1, 4,000 টাকা, 4,000 টাকা শেয়ার অবহারের পরিমাণ। আর যদি বলতো শেয়ার প্রতি অবহার, তখন উত্তর হতো শুধু কি 10 টাকা, 10% কি 1 টাকা। এখন এখানে কোম্পানির হিসাব বইতে জাবেদা দাখিলা দাও, আমরা জাবেদা প্রদান করব। এখানে ওই অতিরিক্ত যে লেনদেনগুলো, অবলেখকের কমিশন প্রদান করা হলো, এই এত শেয়ারের বিনিময়ে একটি অ্যাসেট ক্রয় করা বা সম্পদ ক্রয় করা হলো, এই ধরনের লেনদেন দেওয়া নাই। হয়তো বা সামনের অঙ্কগুলোতে থাকতে পারে, যেগুলো আমরা অধিহারে করছি এরকম অঙ্ক হয়তো সামনে থাকতে পারে, কিন্তু আজকে হচ্ছে অবহারের অঙ্ক। শুধু একটা জাবেদায় পরিবর্তন আসবে, একটু দেখো।
এই দেখো শেয়ার আবেদনে যাবে ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট আগের মতোই, শেয়ার আবেদন ওইটা ডেবিট হবে, শেয়ার আজকে অধিহার নাই, অধিহারের জায়গায় অবহারটা আসবে, অবহার ডেবিটের জন্য এটা আগে মূলধনের আগে লিখতে হবে সিকোয়েন্স ঠিক রাখার জন্য। একটু আগে যে আমরা ম্যাথগুলো করছি শেয়ার অধিহার আমরা এখানে কি মূলধনের নিচে লিখছিলাম, শেয়ার মূলধনটা 2 নম্বরে ছিল, এখন শেয়ার অবহারটা 2 নম্বরে চলে গেছে। কেন? কারণ ডেবিটটা সিকোয়েন্স ঠিক রাখার জন্য, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, অধিহার তো থাকবে না, ব্যাংক হিসাব ক্রেডিট। তো এখানে যে 4টা অংশ দেওয়া আছে এগুলো হচ্ছে লেনদেন অনুযায়ী আসতেছে আমাদের, এখানে 4টা আসবে বলে এমন কোনো কথা না। অনেক সময় অতিরিক্ত আবেদন নাও থাকতে পারে। ধরো 4000 আজকে কি ইস্যু করছে না, 4000 ইস্যু করছে, কয় হাজার? 4000। আবেদনও যদি 4000 পাই তাহলে অতিরিক্ত আবেদন এই ব্যাংক হিসাবে জাবেদাটা আসতো না, ব্যাংক হিসাবে জাবেদাটা আসতো না। কিন্তু এটা ক্ষেত্র বিষয়, তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে করতে এই ক্লাসের যে এখানে যে ম্যাথগুলো করাচ্ছে এগুলা করার পর তুমি যদি তোমার টেস্ট পেপার বা গাইড বা তোমার যে বইটা নিছো ওই বই থেকে কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেখো, দেখবে যে এইগুলা এই টাইপেরই আসতেছে তোমার ওইখানে। তাহলে আমরা জাবেদাটা করব, এই অবহার নিয়ে জাবেদাটা করব। খ নম্বরে আসে, হ্যাঁ। তাহলে শেয়ার আবেদনে যাবে দেখি ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। এখন এখানে শেয়ার আবেদনে আবেদন যা পায় তা দিয়ে গুণ হয়, আবেদন পাইছে যে 4500 না, এইখানে অবহার সহ হবে, অবহার সহ দিয়ে, আর এটা ওই কপি করে দিছি তো এই জন্য এটা অবহারের অঙ্ক, অবহার সহ প্রতিটি। তাহলে একটা শেয়ারের দাম 10 টাকা, এটার 10% যদি অবহার 1 টাকা, তার মানে কয় টাকা নিচ্ছে আজকে? 9 টাকা। তাহলে শেয়ার দেখো শেয়ার আবেদনে কি প্রাপ্ত আবেদন ইন্টু শেয়ার প্রতি প্রাপ্ত মোট বা নিট টাকা, এখানে আজকে 4500 আবেদন পাইছে, একটা শেয়ারের জন্য আজকে 10ও নিচ্ছে না 11ও নিচ্ছে না, 1 টাকা কম নিচ্ছে, 9 করে নিচ্ছে, 9 টাকা দ্বারা গুণ হবে। অবহার মানে কম নেওয়া, তাহলে 10 টাকার 10% 1 টাকা, তো 10 থেকে 1 বাদ দিলে 9 টাকা নিচ্ছে। তো এখানে প্রতিটি 9 টাকা করে 4500 শেয়ারের আবেদন পাওয়া গেল অবহার সহ, অধিহার অবহার সহ লিখতে হবে, অবহার সহ। তাহলে আমরা চাইলে এখানেও ব্র্যাকেটে এটা ডেবিট তো এটা ক্রেডিট, এখানে ব্র্যাকেটে এইভাবে লিখে দিতে পারো 4.5 গুণ 9, তো 4.5 গুণ 9 এটা ক্যালকুলেশন করে বসো, গুণ 9 40,500, এটাও 40,000 কি 500। আমি তোমাদেরকে বলছিলাম এই যে এই টাকাটা সবসময় এই জায়গায় ডেবিটে এখানে বসাতে হবে, তাহলে 40,500 টাকা এখানে বসলো। তারপর শেয়ার অবহার ডেবিট, শেয়ার অবহারেরও অধিহারের মতোই, ইস্যু এবং আবেদনের মধ্যে যেটা কম, আজকে ইস্যু 4000, আবেদন কত 4.5, তাহলে ইস্যুটা দিয়ে করব ইন্টু শেয়ার প্রতি অবহার কত 1 টাকা, তাহলে 4000 টাকা, তাহলে এটা ডেবিট 4000 গুণ 1, 4000 টাকা এটা ডেবিটে বসবে। আর শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার মূলধনে ইস্যু এবং আবেদনের মধ্যে যেটা কম সেটা ইন্টু সঠিক মূল্য। দেখো অধিহার নেওয়ার সময় 10 টাকার জায়গায় 1 টাকা বাড়ায় নিয়ে 11 নিছিল, আজকে অবহারের সময় 10 টাকার জায়গায় 1 টাকা কমায় নিয়ে 9 টাকা নিচ্ছে, তারপরও 10 দিয়ে গুণ করছি, অধিহারে কেন 10 দিয়ে গুণ করছি। একটা কথা মনে রাখবা, শেয়ার মূলধনে ইস্যু এবং আবেদনের মধ্যে যে সংখ্যাটি কম সেটাকে সঠিক মূল্য মানে সরকার যেটা নির্ধারণ করে দেয় ওই টাকা দিয়ে গুণ করতে হবে, তাহলে 40,000 টাকা ক্রেডিট। এখন ব্যাংক হিসাব ক্রেডিট, ইস্যু করছি 4000, আবেদন পাইছি 4.5, তাহলে 500 লোক থেকে আমরা কি কত নিছিলাম? অতিরিক্ত 9 টাকা করে নিছিলাম, তাহলে 5 9 4500, 4500। তাহলে দেখো এই দুইটা যোগ করলে এখানে 40,500 সাথে 4000 যোগ করলে কত? 45,000, কত 44,500 টাকা। এখানেও 40,000 সাথে 4,500 যোগ করলে 44,500 টাকা, উভয় পাশে মিলে যাচ্ছে। ঠিক আছে, এই ম্যাথটা এতটুকু শেষ। এখন আসো ক নম্বর বলছে ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী। প্রতিটা অঙ্কে ব্যাংক হিসাব করতে বলে না, আমি তোমাদের প্রতিটা ম্যাথে ব্যাংক হিসাবটা যাতে বুঝতে পারো এই জন্য দেখাচ্ছি। অনেক সময় ব্যাংকের ব্যালেন্স দিয়ে দিতে পারে অথবা সরাসরি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলতে পারে, তখন ব্যাংক ব্যালেন্সটা বলছে না কীভাবে
একটু টেকনিক সহকারে করতে হয়। ডেবিট থেকে ক্রেডিট ব্যালেন্সগুলো বাদ দিবা। যদি ব্যাংকে শুধু ডেবিট থাকে, ডেবিটটাই বসাবা। এবার তাহলে ব্যাংক, তাহলে এখানে ব্যাংক কয়টা আছে দেখেন স্যার, একটা ব্যাংক, এখানে একটা ব্যাংক। এটার ক্রেডিট কি, ব্যাংকের টাকাটা ডেবিটে বসবে, কত 40,500। এখানেও ব্যালেন্সের 40,500 বসালাম, নাম বিপরীত, শেয়ার আবেদন। এখন এখানে ব্যাংক হিসাব যেটা আছে এটা ক্রেডিটে আছে 4,500, এটার বিপরীত নাম কি, শেয়ার আবেদন। 4,500 এটার বিপরীত নাম কি, শেয়ার আবেদন। এখন এটার থেকে এটা বিয়োগ করলে 40,500 থেকে 4,500 বাদ, তাহলে কত হয়, ডেবিটে বড় আছে এখনো 36,000। এটা হচ্ছে ব্যাংকের ব্যালেন্স। এটা করতে না বললে ডেবিট থেকে ক্রেডিট বাদ দিয়ে নিজেরা দেখো না, 40,500 থেকে 4,500 বাদ, ঠিক তখনও কত আসে, 36,000 টাকা আসে ব্যালেন্স। এইভাবে করতে হবে। এখন আর্থিক অবস্থার বিভিন্নটা করবো। ব্যাংক আমরা পাইছি কত, 36,000। আজকে অধিহার নাই, অবহার আছে। যে অবহার আমরা অঙ্ক করার পরে অবহার কত পাইছিলাম, শেয়ার অবহার, শেয়ার অবহার 4,000 না, শেয়ার অবহার 4,000। তাহলে এখানে আর কোনো অ্যাসেট নাই আজকে, এখানে 40,000 টাকা বসে যাবে, এখানে বসাই দিলাম। এবার অনুমোদিত মূলধন কত দেখো, অনুমোদিত মূলধন অঙ্কের শুরুতে থাকে, উদ্দীপকে থাকে। অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা করে 5,000 শেয়ারের দাম কত, সরকার কত ধরে দিয়েছে, 50,000 টাকা। এটাই হচ্ছে অনুমতি। অনুমোদিত মানে অনুমতি নেওয়া। তাইলে 10 টাকা করে 5,000 শেয়ার কত, 50,000। এটা আলাদা ব্যালেন্স হবে। এবার শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা করে কত, 4,000। ইস্যু এবং আবেদন, ইস্যু 4, আবেদন 4.5। তাহলে কমটা লিখবো, তাহলে এখানে 40,000 আসে। তাহলে 40,000 একটাই, এখানে আজকে কি নাই, আজকে এখানে যে শেয়ার অধিহার যেটা আছে এটা নাই, আজকে তো অবহারের অঙ্ক। তাহলে দেখো এইটা ছাড়া এইটার এটার টাকার ফিগার মিলছে কিনা দেখো, 40,000। আশা করছি অবহারের এই ম্যাথটা তোমরা বুঝেছো। এবার অবহারের যে দ্বিতীয় নিয়ম, অর্থাৎ টোটাল ম্যাথ সংখ্যা হচ্ছে 5, এমনি অবহারের কি ম্যাথ হচ্ছে দ্বিতীয়। কারণ 3টা লেকচার ছিল কিসের উপর, অধিহারের উপর। দেখো এখানে 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারের দাম কত, 10 লক্ষ। এখান থেকে 90% শেয়ার 10% অবহারে বিক্রয় করতেছে, আজকে ইস্যু করছে। কত হাজার আবেদন পাওয়া গেল, 88,000। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বন্টন করা হলো, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। অবলয়ের কমিশন বাবদ 10,000 টাকা এবং 5,000 শেয়ারের বিনিময়ে একটি জমি ক্রয় করা হলো। ঠিক আছে, তাহলে এই দুইটা লেনদেন আপাতত নাই মনে করো, ওই অধিহারে যেরকম করছে এরকম আছে আর কি। তাহলে আমরা প্রথমটা দেখি, সংরক্ষিত শেয়ারের পরিমাণ নির্ণয় করো। সংরক্ষিত শেয়ারের পরিমাণ নির্ণয়, শেয়ার মূলধন বলে নাই। তাহলে ক নম্বর এখানে জায়গা ছিল কিনা আমি একটু দেখছি। এখানে দেখো, সংরক্ষিত শেয়ার সমান অনুমোদিত শেয়ার মাইনাস ইস্যুকৃত, অনুমোদিত মাইনাস ইস্যুকৃত। তাহলে অনুমোদিত কত, 1 লক্ষ। এখান থেকে কয় পার্সেন্ট ইস্যু করছি, 1 লক্ষের 90% ইস্যু করলে স্যার 90,000 না। তারপর আবার জমি কেনার সময় 5,000 ইস্যু করছি, কারণ 5,000 দিয়েই তো আমাকে জমিটা নিতে হয়েছে। তাহলে ওই 5,000 এখান থেকে অতিরিক্ত দিচ্ছি। তাহলে আর আছে যে কত, 5,000টি শেয়ার। হ্যাঁ, এখন আসো সংরক্ষিত শেয়ার এর পরিবর্তে যদি বলা যায় সংরক্ষিত শেয়ার মূলধন, সংরক্ষিত শেয়ার মূলধন, তখন 5,000কে সঠিক মূল্য দ্বারা গুণ করতে হবে, কত, 10। তাহলে তখন উত্তর হতো 50,000 টাকা। যদি বলে যে কি সংরক্ষিত শেয়ার মূলধন, শেয়ার না বলে শেয়ার মূলধন, ওই শেয়ার বের করে এটাকে শেয়ার প্রতি সঠিক মূল্য সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে ওইটা দ্বারা গুণ করে দিলে
শেয়ারের জায়গায় শেয়ার মূলধনটা পাওয়া যাবে। কি শেয়ার মূলধন? সংরক্ষিত শেয়ার মূলধন। সংরক্ষিত না বলে এখানে জমাকৃত বলতে পারে, রক্ষিত বলতে পারে, অথবা অবিলীকৃত, অথবা অবন্টিত, বন্টন করে না এরকম, হ্যাঁ এভাবে বলতে পারে। এবার আসো জাবেদা। জাবেদা শেয়ার আবেদনের জাবেদা ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তাহলে আজকে দেখো এখানে কোম্পানি 90% শেয়ার কি করছে, 10% অবহারে বাজারে ইস্যু করছে। 1 লক্ষ এর 90% কত? 90,000। তাহলে 90,000 এখানে আবার আবেদন পাইছে কত আজকে? 88,000। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে আবেদন যা পাইছে ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তাহলে অবহার সহ প্রতিটি 10 টাকার 10%, প্রতিটি 9 টাকা ধরে কত হাজার শেয়ার আবেদন পাওয়া গেল? 88। আজকে আবেদন কম হোক বেশি হোক, আবেদন যেটা পাই সেটা দিয়ে গুণ। তাহলে 88,000 গুণ 9, 88,000 গুণ কি 9, গুণ 9, তাহলে 7,92,000, 7,92,000। এখন এই 7,92,000 এখানে বসাবো আমরা, এটা সব সময় বলে আসতেছি। এবার শেয়ার অবহার ডেবিট, শেয়ার অবহারেও ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম, আজকে আবেদন কম, ইস্যু 90 আজকে, কিন্তু কমটা দিয়ে করতে হয়। তাহলে 88 গুণ 1 টাকা, তাহলে 88,000। এখন শেয়ার মূলধনে ইস্যু এবং আবেদনের মধ্যে আজকে কি কম? আবেদন কম, আবেদন দিয়ে সঠিক মূল্য দ্বারা গুণ হবে। তাহলে 8,80,000, 8,80,000। এবার ব্যাংক হিসাব, আজকে অতিরিক্ত আবেদন নাই, ব্যাংক হিসাবের জাবেদা আসবে না আজকে। কেন অতিরিক্ত আবেদন নাই? দেখো আজকে ইস্যু করতেছি 1 লক্ষের 90% 90,000, কিন্তু আবেদন পাইছি যে কত? 88,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, আবেদন পাইছি আরও কি কম। তাহলে আজকে অতিরিক্ত আবেদন নাই, আজকের অঙ্কে কি নাই? অতিরিক্ত আবেদন নাই। তাহলে শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাব ও শেয়ার অবহার হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। এবার আসো ব্যাংক হিসাবটা একটু দেখি। এখানে ব্যাংক হিসাবে দুইটা ব্যালেন্স পাওয়া যাবে। একটা হচ্ছে ব্যাংক প্রথম যাবে ডেবিটে আছে, হ্যাঁ ব্যাংক হিসাবটা একটু দেখি আমরা। এখানে আজকের ম্যাথে ব্যাংক হিসাব আছে শুধু একটা, তো একটা থাকলে এখানে আর খতিয়ান করলেও যেটা না করলেও সেম আসবে, একটা ব্যালেন্সই আছে। এখানে ডেবিট যেটা দেওয়া আছে ওইটাই ডেবিটে বসে যাবে ব্যালেন্স 7,92,000 টাকা। তাহলে এটার বিপরীত নাম হবে শেয়ার আবেদন হিসাব 7,92,000, 7,92,000। তো এখানে এটা নাই, আজকে অতিরিক্ত আবেদন নাই, কারণ ইস্যু করছি 90, আবেদন পাইছে কি 88,000। তাহলে আবেদন আরও কম আসছে, সেজন্য অতিরিক্ত আবেদনের ওই ব্যাংক হিসাবের ফেরতের যে ব্যাংক হিসাবটা ক্রেডিট হতো ওইটা আজকে আসবে না। তো এখন এই যে ব্যাংক হিসাবটা 7,92,000 এখানে বসবে, আর অবহারের টাকাটা বসবে। অবহার কত আমাদের ম্যাথে? অবহার 88,000। অবহার কত? 88,000, 88। তো এটা যোগ করে এখানে বসাবো আমরা। এখানে অনুমোদিত মূলধন এর ইয়াটা একটু দেখি। অনুমোদিত মূলধন কত? 10 টাকা করে 1 লক্ষ, এটা 10 লক্ষ, প্রতিটি 10 টাকা করে 1 লক্ষ শেয়ার 10 লক্ষ টাকা, এটা আলাদা ব্যালেন্স হবে। আর প্রতিটি 10 টাকা করে কত হাজার শেয়ার? আজকে আবেদন কত পাইছে? আবেদন হচ্ছে কম, তা কমটা দিয়ে হবে। ইস্যু এবং আবেদনের মধ্যে যেটা কম সেটা দিয়ে হয় 88 গুণ 10, সবসময় সঠিক মূল্য। কমা নিলেও সঠিক মূল্য, বেশি নিলেও কি সঠিক মূল্য। তাহলে 88,000, তাহলে
8,80,000। তা এখানেও 8,80,000 বসবে। এখন এখানে 7,92,000, 7,92,000 যোগ 88, তাহলে এখানেও 8,80,000 আসতেছে। তাহলে উভয় পাশ মিলে যাচ্ছে। এটা ব্যতীত এই উভয় পাশ মিলছে কিনা দেখো। তবে এখানে আমি যে এটা বক্স করলাম এটা করা যাবে না, এটা এমনি এরকম দুইটা টান দিয়ে এখানে টোটাল এখানে দুইটা টান ব্যালেন্সিং করতে হবে, এখানে দুইটা টান এভাবে দিতে হবে, বক্সটা করা যাবে না। তো এবার আসো এর পরের ম্যাথে। এবার হচ্ছে আমাদের সমহার, অর্থাৎ সরকার মনে করো 10 টাকা ধরে দিছে, আমরা 11 টাকাও নিই নাই 9 টাকাও নিই নাই, 10 টাকায় নিচ্ছি, সমহারে বিক্রয় করছি ওই রকম। এই যে প্রথম নিয়ম যেটা আছে সমহার বা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, সাগর কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার বিভক্ত, 10 গুণ 50 তাহলে কত আসে? 5 লক্ষ টাকা। কোম্পানি এখান থেকে 40,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো, 50,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, অতিরিক্ত আবেদন ফেরত দিয়ে শেয়ারগুলো যথারীতি কি বিলি বা বন্টন করা হলো। তাহলে এখানে দেখো 10 টাকার একটা 10% অবহার বা অধিহারে 40,000 শেয়ার বিক্রয় করতে বলতো, ওইরকম বলা ছিল না আগের ম্যাথগুলোতে, অধিহার বা অবহারের ম্যাথে। এখানে ওই ধরনের কিছু বলা নেই। তাহলে আজকে 10 টাকা শেয়ার 10 টাকায় বিক্রি করা হয়েছে, কিছু বলা নাই মানে। কিন্তু আজকে কি আছে? অতিরিক্ত আবেদন আছে। তো এই সমহারের ম্যাথটা হচ্ছে শেয়ার সঠিক মূল্যে বিক্রয় করছে কিন্তু আবেদনটা অতিরিক্ত আছে। 40,000 ইস্যু করছে, আবেদন করছে কত? 50,000। এরকমও হতে পারে এখানেও 10 টাকার জায়গায় 10 টাকা নিছে, 40,000 জায়গায় 40,000 আবেদন জমা পড়ছে, ওই রকমও হতে পারে সমহারের ম্যাথ। এই ধরনের দেখি সামনে আছে কিনা। অতিরিক্ত আবেদনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আবেদন মাইনাস ইস্যু, আবেদন কত? 50, ইস্যু কত? 40,000। তাহলে 10,000টি হচ্ছে কি 10,000টি শেয়ার, এটা হচ্ছে কি অতিরিক্ত আবেদন। এবার জাবেদা আসো, শেয়ার আবেদন জাবেদা ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তাহলে আজকে প্রতিটি 10 টাকা শেয়ার 10 টাকাই নিচ্ছে কিন্তু আবেদন পাইছে কত? 50। তাহলে 50 গুণ 10 কত? 5 লক্ষ। এবার সেম এই শেয়ার আবেদনটাই এখানে কি হবে? ডেবিট হবে 5 লক্ষ। এবার শেয়ার মূলধন ক্রেডিট, কারণ আজকে অধিহার নাই অবহার নাই। অবহার থাকলে অবহার ডেবিট হতো, শেয়ার অবহার। অধিহার থাকলে শেয়ার মূলধনের নিচে কি হতো? শেয়ার অধিহার ক্রেডিট হতো। অবহার থাকলে শেয়ার মূলধনের আগে বসাতে হয়, এটা ডেবিট। অধিহার থাকলে শেয়ার মূলধনের পরে বসানো যায়, এটা ক্রেডিটের জন্য। আজকে ওই দুইটার একটাও নেই। তাহলে শেয়ার মূলধনে ইস্যু এবং আবেদনের মধ্যে কোনটা কম? ইস্যু 40, আবেদন 50, কোনটা কম? 40 কম। ইন্টু সঠিক মূল্য কত? 10 টাকা, তাহলে 4 লক্ষ টাকা। এবার ব্যাংক হিসাব অতিরিক্ত আবেদন কত পাইছে? একটু আগে বের করছি ক নম্বরে? 10,000। একটার জন্য কত নিছিল? 10ই নিছে। আজকে বাড়াই, বেশিও নেয় নাই কমাইও নেয় নাই, 10। তাহলে এখানে 10,000, সরি 1 লক্ষই হবে, সরি 10,000 গুণ 10 1 লক্ষই হবে, 1 লক্ষ। তাহলে দেখেন এখানে 5 লক্ষ আছে, 4 আর 1 লক্ষই কত? 5 লক্ষ মিলে গেল। এবার আসো ব্যাংক হিসাবটা করি। ব্যাংক হিসাবে আজকে দুইটা আছে এখানে। এটার বিপরীত নাম হবে কি? এটা ডেবিটে বসবে, বিপরীত নাম হবে শেয়ার আবেদন। বিপরীত নাম শেয়ার আবেদন, এটা 5 লক্ষ টাকা। এখানে কি 5 লক্ষ বসবে। আরেকটা যে ব্যাংক হিসাব আছে এখানে কি 10,000 গুণ 10, কারণ 10,000 অতিরিক্ত আবেদন ছিল। এই যে আবেদন থেকে ইস্যু বাদ দেওয়ার পরে অতিরিক্ত আছে 10,000টি শেয়ার। তাহলে এটার বিপরীত নামও শেয়ার আবেদন। তাহলে এখানে কি 1 লক্ষ। তাহলে 5 লক্ষ টাকা 1 লক্ষ করলে কত? 4 লক্ষ টাকা। এটাই হচ্ছে ব্যাংকের ব্যালেন্স। তাহলে তোমরা এটা একটা টেকনিক সহকারে করতে পারো। 5 লক্ষ থেকে ওই যে এখানে জাবেদায় ক্রেডিটে আছে না 1 লক্ষ, এইটা বাদ দিলে 4 লক্ষ চলে আসে। এবার এখানে ব্যাংক জমার ব্যালেন্স হচ্ছে কত? 4 লক্ষ। এই 4 লক্ষ এখানে বসাবো। তারপর আজকে প্রতিটি 10 টাকা মূল্যের 5,000, আচ্ছা কত এটা একটু আবার একটু দেখি, 50,000 শেয়ার। তাহলে 10 টাকা করে 50,000 কত হয়? 5 লক্ষ। এখানেও আলাদা দুইটা ক্লোজ হবে, এখানেও ক্লোজ হবে। এবার প্রতিটি 10 টাকা করে সেম দাম
কয় হাজার শেয়ার? 40,000। ইস্যু এবং আবেদনের মধ্যে যেটা শেয়ার মূলধনে এই টাকাটা থাকে যে মূলত কোথায়, এই শেয়ার মূলধনের টাকাটা এখানে বসায় মূলত। তাহলে এটা কত আসে? 4 লক্ষ। তাহলে এখানেও 4 লক্ষ বসে যাবে। তো এখন দেখো উভয় পাশ মিলছে, এটা ছাড়া এটা তো আলাদা, এটা ভিআইপি, এটা আলাদা করে থাকবে। এবার আসো সেম যে আগের ম্যাথটা, এটা কয় নাম্বার ছিল একটু দেখে নিই, 6 নাম্বার, এখন 7। এখানে একটু চেঞ্জ করছে কিনা আমরা একটু দেখি। এটা দেখি, পদ্মা ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের 10 টাকা, 10 টাকা মূল্যের এটা 1 লক্ষ সাধারণ শেয়ার নিয়ে নিবন্ধিত। কোম্পানি মোট শেয়ারের 50% জনসাধারণকে বিক্রি করলো। তাহলে 1 লক্ষ শেয়ার 10 টাকা গুণ 1 লক্ষ, তাহলে টোটাল টাকা কত? 10 লক্ষ না? এটা টোটাল টাকাটা দেওয়া না, এটা বের করতে একদম ইজি। একটার দাম 10 টাকা, 1 লক্ষ শেয়ারকে 10 দ্বারা গুণ করলে 10 লক্ষ চলে আসে। 50,000 শেয়ার মানে 1 লক্ষের 50,000 শেয়ার প্রতিটি 10 টাকা মূল্যের বিজ্ঞপ্তি প্রচার করলো। বিজ্ঞপ্তি দেওয়া মানে ইস্যু করা। 50,000-এরই আবেদন পাইছে যে, তাহলে আজকে আবেদনও সমান। এর আগের অঙ্কে আবেদন ছিল কত? 50, ইস্যু ছিল 40, একটু 10,000 অতিরিক্ত আবেদন ছিল। আজকে টাকাও সমান, ইস্যু আর আবেদনও সমান। একটু আগে বলছিলাম না এরকমও আসতে পারে, এই ম্যাথটা আসছে আর কি। এখন এটার সাথে অতিরিক্ত একটা লাইন বাড়াইছে, অবলেখকের শেয়ার প্রতি 50 টাকা করে কি করা হলো? কমিশন প্রদান করা হলো। তাহলে অবলেখকের কমিশন নির্ণয় করতে বলছে আমাদেরকে। অবলেখকের কমিশন সমান দিয়ে তোমরা লিখবো অবলেখকের কমিশন সমান, এখানে ইস্যু এবং আবেদনের মধ্যে যেটা কম সেটা দিয়ে গুণ হয়। কিন্তু আজকে তো দুইটাই সমান। তবে সূত্রটা মনে রাখো, ইস্যু এবং আবেদনের মধ্যে কম যেটা সেটা দিয়ে গুণ হয়, কিন্তু আজকে তো দুইটাই সমান, অর্থাৎ 50,000 দিয়ে গুণ হবে। কিন্তু যদি আজকে আবেদন 60,000, ইস্যু 50,000 হতো, 50,000 দিয়ে কমটা দিয়ে গুণ হতো। তাহলে শেয়ার প্রতি 50 পয়সা করে দিছে যে, তাহলে 50,000 গুণ 50 পয়সা কত? 25,000 হবে আর কি। 25,000, 50,000 গুণ 0.5, 25,000, 25,000 টাকা। 25,000 টাকা অবলেখকের কমিশনের পরিমাণ। এভাবে আজকে ইস্যু এবং আবেদন সমানের জন্য 50,000 বসাইছি। যদি ইস্যু আবেদন পার্থক্য হতো, কমটা দিয়ে আমাদেরকে গুণ করতে হইতো। অর্থাৎ একটা শেয়ার বিক্রয়ের পেছনে অবলেখক মানে যে দালাল, যে শেয়ারগুলোর দায়িত্ব গ্রহণ করবে বিক্রয়ের, আন্ডার রাইটার অবলেখক, ওই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে শেয়ার প্রতি 50 পয়সা করে দিয়ে দিতে হবে আমাদের। অর্থাৎ ওকে টোটাল 50,000 শেয়ার বিক্রয় করে দিলে তাকে 25,000 দিয়ে দিতে হবে। এবার আসো জাবেদা। তাহলে জাবেদাও ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তাহলে ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন কি ক্রেডিট। প্রতিটি 10 টাকা, প্রতিটি কত? 10, প্রতিটি 10 টাকা মূল্যের কত হাজার শেয়ারের? আজকে আবেদনও 50, ইস্যুও কি 50। তাহলে 50,000 গুণ 10, 50,000 গুণ কি 10, তাহলে 5 লক্ষ, 5 লক্ষ। এবার আবেদন ডেবিট এটাই হবে সব সময়, এটা তো আগে থেকেই বলা। শেয়ার মূলধন ক্রেডিট, আজকে ইস্যু আবেদন সমান, টাকাও সমান 10 টাকা, তাহলে এটাও 5 লক্ষ। তাহলে আজকে কি নাই? এই ব্যাংক হিসাবও নাই, অধিহার অবহারও নাই, মানে এদিকেও দুইটা এদিকেও দুইটা। কিন্তু আগের অঙ্কে একটু করে দেখো, আগের অঙ্কে অতিরিক্ত আবেদন ছিল যে জন্য ব্যাংক হিসাব আসছে। আজকে এইটাও নাই, অতিরিক্ত আবেদনও নেই, কারণ ইস্যু আবেদন 50 ছিল, ইস্যু 40 ছিল, এই জন্য 10,000 অতিরিক্ত এটা ফেরত দিতে হয়েছে। কিন্তু এখানে এই ম্যাথে এটাও নাই। এবার ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব তো একটাই আছে, আজকে একটাই আছে ব্যাংক হিসাব 5 লক্ষ। এটার বিপরীত নাম কি? শেয়ার আবেদন। তাহলে 5 লক্ষ, এটা আসবে না। এগুলো আমি নমুনা চক বারবার কপি করে বসাইছি তো এই জন্য দেখাচ্ছে। হ্যাঁ, ব্যাংক জমা আজকে কত? ব্যাংক হিসাব 5 লক্ষ। এখানে প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার, তাহলে 10 লক্ষ হবে এটা। কারণ দেখো 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারের দাম কত? 10 লক্ষ, এটাই হচ্ছে অনুমোদিত। কিন্তু এখান থেকে আমরা ইস্যু করছি কত? 50%। এবার প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার, অর্থাৎ শেয়ার মূলধন এটা আর কি, শেয়ার মূলধন এটা আর কি, 5 লক্ষ। আজকে অধিহার অবহার কিচ্ছু নেই, তাহলে এখানেও 5 লক্ষ। তাহলে এইটা এখান থেকে টান দেওয়ার পরে এই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসার পর এখানে দুইটা ব্যালেন্স করব।
দেখো একটা মিশ্র সমস্যা দেখাচ্ছে, এটা হচ্ছে এই ম্যাথটাতে অধিহারও আছে, অবহারও আছে, সমহারও, তিন ধরনের ম্যাথ আছে। এই ধরনের ম্যাথ তবে সচরাচর পরীক্ষা আসে না, তারপরও একটা একটু করে দেখাই। দেখো এই ধরনের জাস্ট ম্যাথটা দেখাই, তোমরা নিজেরাও করতে পারবা। এটা দেখো 15 টাকা মূল্যের 10,000 সাধারণ শেয়ার নিয়ে নিবন্ধিত কোম্পানি মোট 60% শেয়ার কত প্রতিটি 10 টাকা মূল্যে বিক্রয়ের জন্য কি বিজ্ঞপ্তি প্রচার করলো। 6,000 শেয়ারের কি আবেদন পাওয়া গেল। তাহলে 10,000 শেয়ারের 60% এমনও 6,000 না, তাহলে আজকে ইস্যুও 6,000, আবেদনও কত 6,000। সমুদয় শেয়ার, কারণ সবগুলো শেয়ারই বন্টন করে ফেলছে, আজকে অতিরিক্ত আবেদন নাই। ক নম্বর বলছে প্রয়োজনীয় জাবেদা দাও, এই অঙ্ক অনুযায়ী প্রয়োজনীয় জাবেদা দিতে বলছে আমাদেরকে প্রতিটি 10 টাকা মূল্যে বিক্রয়ের বিজ্ঞপ্তি দিল। 15 টাকা শেয়ার কত টাকায় বিক্রয় করতেছে যে 10 টাকায়। তাহলে এখানে জাবেদা হবে ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, প্রতিটি এই 15 টাকা শেয়ার 10 টাকায় বিক্রি করতেছে, তাহলে 6,000ই পাইছে। তাহলে এটা ডেবিট, এটা কি ক্রেডিট। 6,000 কেমনে দেখো, 15 টাকার শেয়ার কত টাকায় বিক্রি করছে 10 টাকায়, তাহলে 10,000-এর 60% মানে 6,000 ইস্যু করছে, আবেদনও পাইছে কত 6,000 সেম। তাহলে এখানে 60,000 টাকা, এখানেও 60,000 টাকাটা বসে যাবে ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার মূলধন ইস্যু এবং আবেদন আজকে সমান, কিন্তু দেখো এখানে 10 টাকা করে কি করতেছে যে বিক্রয় করতেছে, কিন্তু শেয়ারগুলোর প্রকৃত মূল্য অভিহিত মূল্য কত 15। শেয়ার মূলধনে সবসময় কি হবে যে শেয়ার মূলধনে সবসময় ওই 15 টাকাটাই হবে, সরকার নির্ধারিত মূল্যটাই গুণ হবে। এখানে শেয়ার অবহারের একটা জাবেদা আমরা ফেলে চলে যাচ্ছি, অবহার ডেবিট। শেয়ার অবহার কী হবে, ইস্যু এবং আবেদনের মধ্যে যেটি কম সেটি ইন্টু আজকে কত করে কম নিচ্ছে 15 টাকা শেয়ার 10 টাকা বিক্রি করতেছে, শেয়ার মূলধনে 15ই হবে, কিন্তু অবহারে কত নিচ্ছে আজকে 5 টাকা কম নিচ্ছে, 5 দ্বারা গুণ হবে, তাহলে 5-6 30, আর এখানে 6-15 কত 90,000। তাহলে দেখো না এদিকেও 90, এখানেও 30, আর 60,000-এ কত 90,000 মিলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এ অনুযায়ী। এখন দেখো 10% অধিহারে হলে কি করতে বলছে, 10% অধিহারে হলে প্রয়োজনীয় জাবেদা দিতে বলছে। তাহলে 10% অধিহারে হলে দেখো 10% অধিহার হলে এখানে 15 টাকার 10% যদি অধিহার হয়, টাকাটা শেয়ার প্রতি মূল্য কত হবে 15 গুণ 10, তাহলে 15 টাকার 10% অধিহার যদি নেওয়া হয় 1.50, তার মানে 15-র সাথে 1.50 যোগ, তাহলে 16.50 কত 50 টাকা একটা শেয়ারের কি অতিরিক্ত দামে বিক্রয় করতেছে। তাহলে এটা জাবেদা তখন কি হবে, তখনও জাবেদা কি হবে একটু দেখো, এখানে ডেবিটে কি হবে দেখো, ইস্যু আর আবেদন তো সেম 6,000-ই আছে, এটা পরিবর্তন করে না, 16.50 দিয়ে গুণ করে দিবা, প্রতিটি অধিহার সহ 16.50 টাকা ধরে 6,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। এখানেও সেম এদিকের টাকা যেটা এটা এখানেও বসবে, হ্যাঁ। তারপর শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার মূলধনও এই 6,000 গুণ, এটা সবসময় সঠিক মূল্য বসে। এখানে আজকে অতিরিক্ত আবেদন নাই, কিন্তু অধিহার আছে, শেয়ার অধিহার ইস্যু এবং আবেদনের মধ্যে যেটা কম, আজকে দুইটাই সমান ইন্টু 1.5, তাহলে শেয়ার অধিহারও ক্রেডিট হবে। তাহলে দেখো গুণ করে দেখি আমরা, 6,000 গুণ 16.50 99,000, এখানেও 99,000, এদিকেও 99,000 বসে যাবে। তারপর 6-15 90, আর 6,000 গুণ 1.5, 6,000 গুণ 1.50, তাহলে 9,000।
তাহলে দেখো এটাও মিলছে উভয় পাশ মিলছে। এবার আসো গ নাম্বার বলছে অবহার ইস্যু করলে। অবহার ইস্যু করলে আগে কত টাকা এটা একটু বের করে ফেলি। অবহার হলে শেয়ারের সঠিক মূল্য 15, এটার যদি 10% অবহার ইস্যু করে তাহলে এটাও 1.5, তখন 15 সাথে আগে অধিহারে হলে যুক্ত তো অবহারে হলে 1.5 বাদ যাবে আর কি। তাহলে এখানে 13.5 তো এখানে 13.5 দিয়ে গুণ হবে 13.50। এইটা হচ্ছে মিশ্র, মানে এই ধরনের ম্যাথও পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। এটাও 13.50 অবহার নিচ্ছে যে। তারপর একটু দেখো এখানে শেয়ার আবেদন সেম হবে, আমরা আগে এগুলো একটু গুণ করে ফেলি। 6000 গুণ 13.50 81,000। এখানেও সেম 81,000ই বসবে, এখানেও 81,000, এই টাকাটাই এখানে চলে আসে। হ্যাঁ, তারপর এখানে আজকে তো অবহারের অঙ্ক, অবহার তো ডেবিট, তাহলে ইস্যু আর আবেদন সেম, তাহলে কত 1.5। এই যে আমরা বের করছি 15 টাকার 10% অবহার বলছে যে 1.5, তাহলে 1.5 এটা 9,000, এটা ডেবিট। তারপর আজকে ব্যাংক হিসাব না অতিরিক্ত আবেদন নয়, শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার মূলধনে ইস্যু আর আবেদন সমান আজকে, আর সঠিক মূল্য দিয়ে গুণ হয় সব সময় অঙ্কে, যেটা দেওয়া আছে 15, তাহলে 6 15 90। তাহলে দেখো এদিকেও 90, এদিকেও কি 90। তো এ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যে মৌলিক যে ম্যাথগুলো, মানে সবগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে এই ধরনের ম্যাথগুলোই বেশিরভাগ আসতে দেখা গেছে। তো তোমাদের তারপরেও যদি কোনো নির্দিষ্ট বোর্ড কোয়েশ্চেন যদি প্রবলেম থাকে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা দিতে পারো বিশদভাবে আরও কিছু জানার জন্য। হ্যাঁ, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা কমেন্টস করে জানাতে পারো ভাইয়া এই চ্যাপ্টারটা দেন, অথবা এই বোর্ডের কোয়েশ্চেনটা একটু সলভ করে দেন, তখন আমরা এইগুলো সলভ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।